হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের কোর্স রসায়নের একদম শেষ লেকচারটা স্বাগত জানাচ্ছি। সো আজকে হচ্ছে মেইনলি আমরা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে এনজাইম। ওকে, এবং এখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় রিটেনে কমনলি প্রশ্ন করা হয়। হ্যাঁ, আচ্ছা, এবং আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিকই তুমি বলতে পারো। সো চলো আমরা দেখা শুরু করি, আজকে আমরা কি কি জিনিস পড়বো। আচ্ছা, সো আজকে পার্টের ভিতরে এক্সপ্লেনেটরি জিনিসটা খুব কম হয়, বুঝছো, বই থেকে আমাদের ইনফরমেশন গুলো বেশি পড়তে হবে। সো দেখার চেষ্টা করি। সো প্রথম কথা হচ্ছে ভাই, এনজাইম বলতে আসলে কি বোঝায়, তাই না? আচ্ছা, তো তুমি চিন্তা করতে পারো এনজাইম হচ্ছে এমন সব রাসায়নিক পদার্থ যারা হচ্ছে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, হ্যাঁ, কোনো বিক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে বিক্রিয়ার হারটাকে বাড়াইতে পারে, বাট বিক্রিয়া শেষে নিজেরা ভরে এবং গঠনে অপরিবর্তিত থাকবে। ওকে, নিজের কোনো চেঞ্জ হবে না, বাট সে অন্যের চেঞ্জ করতে সহায়তা করবে। এইটা হচ্ছে মেনলি বিষয়টা। ঠিক আছে, এবং আরেকটা কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, এনজাইম অলওয়েজ প্রোটিন জাতীয় পদার্থ হয়। হ্যাঁ, প্রোটিন বাদে এনজাইম হওয়া পসিবল না। তো তুমি যদি একটু ডেফিনেশনটা খেয়াল করে দেখো, তাহলে এখানে কি লেখা দেখো, যে প্রোটিন ধর্মী পদার্থ, তাই না, জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে তারা কি করে, ত্বরান্বিত করে, রাইট, অ্যাক্সিলারেট করে। হুম, অ্যাক্সিলারেট করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা মুক্ত এবং অপরিবর্তিত থাকে, তারাই হচ্ছে এনজাইম। এনজাইমের বাংলাটাকে আমরা কি বলি বলতো? উৎসেচক। হুম, উৎসেচক বলে এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন এনজাইম নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি, সেটা হলো তোমরা যে যদি এই ডেফিনেশনটা একটু খেয়াল করো, তাহলে কেমিস্ট্রির একটা ডেফিনেশনের সাথে তুমি এটার কিন্তু মিল পাচ্ছ, তাই না? কেমিস্ট্রির কোন ডেফিনেশনের সাথে মিল আছে বলো তো? তোমরা যখন হচ্ছে ক্যাটালিস্ট পড়ছিলা না, প্রভাবক যখন পড়ছিলা, যেটাকে আমরা অনুঘটক বলি, হুম, সেটার সাথে কিন্তু মিল আছে। জাস্ট এটার জিনিসটা কি, এই এনজাইম গুলো হচ্ছে আমাদের জীবকোষের ভেতরে পাওয়া যাবে। হ্যাঁ, প্রোটিন ধর্মী পদার্থ জীবকোষের ভেতরে পাওয়া যায়। তার মানে তুমি বলতে পারো না জৈব যত রকমের অনুঘটক গুলো আছে তারাই কি এনজাইম? তাহলে এনজাইমকে আমরা জৈব অনুঘটক বা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলতে পারি। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই যে দেখো, এনজাইমকে আমি কি বলতে পারি, জৈব অনুঘটক বা অর্গানিক ক্যাটালিস্ট বা বায়োলজিক্যাল ক্যাটালিস্টও বলা যেতে পারে। আচ্ছা, সো সর্বপ্রথম এগুলা লাগবে না, এখানে কি কি পরমাণু বা মৌল থাকে এগুলো তুমি জানতে পারো। নর্মালি কি থাকবে, যেহেতু এটা প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিনে কি ছিল বলো, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এগুলো মেনলি এখানে থাকবে। সালফারও থাকতে পারে, ঠিক আছে, যেহেতু অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হবে প্রোটিন। আর এখানে হচ্ছে অন্য কিছু ট্রেস এলিমেন্টও পাওয়া যেতে পারে, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এইসব জিনিসপাতি। তো এবার আসো আমরা সামনের দিকে আগাই। তো এখানে কি বলা হয়েছে দেখো, প্রথম এনজাইম শব্দটি কে ব্যবহার করেন বলতো? বিজ্ঞানী F.H. কুন। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবং সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম কোনটা বলো? জাইমেস। ওকে, কোন জায়গা থেকে আবিষ্কার করা হয়েছে বলো? ইস্ট থেকে এটাকে আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবা, যে জাইমেস নিয়ে যে পড়াশোনা সেটাকে আমরা কি বলি? জাইমোলজি। হুম, জাইমোলজি। এই জাইমোলজির জনক, এই জাইমোলজির জনক কে বলতো? লুই পাস্তুর। এটা একটু তোমরা মাথায় রাখবা, এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, লুই পাস্তুর হচ্ছে জাইমোলজির জনক। আচ্ছা, এবার খেয়াল করে দেখো বিজ্ঞানী সামনারের কি ভূমিকা। তিনি সর্বপ্রথম ইউরিয়াস এনজাইমটা আবিষ্কার করেন। হ্যাঁ, রাইট, কোষ থেকে আলাদা করেন এবং বলেন কি এনজাইমস আর প্রোটিন, তাই তো, মানে এনজাইম বলতে আমরা প্রোটিনকে বুঝবো, সব প্রোটিন আবার এনজাইম না, এটা একটু মাথায় রাখবা। এডওয়ার্ড বুচনার কি করেন, চিনির ফার্মেন্টেশন বা গাজন জন্য যেসব পদার্থ দরকার তাদের মধ্যে এনজাইম হিসেবে তিনি একটা পদার্থকে শনাক্তকরণ করেন। সো এখন আমার প্রশ্ন আসলো যে ফার্মেন্টেশন বলতে কি বোঝায়? ফার্মেন্টেশন মানে হচ্ছে গাজন। হুম, গাজন। সো গাজন বলতে কি বোঝায় জানো? কোষের বাইরের অবাধ শ্বসন প্রক্রিয়া। কোষের বাইরের অবাধ শ্বসন প্রক্রিয়া আমরা আবার চ্যাপ্টার নাম্বার 9 এগুলা বিস্তারিত আলোচনা করব। কোনো সমস্যা নাই। এইবার চলে আসো আমরা সামনের দিকে যাই, কি কি ভৌত ধর্ম আছে এনজাইমের। হ্যাঁ, এটা কিন্তু রিটেনে দেয়, এটা এইচএসসি রিটেনে দেওয়া হয়। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু এনজাইম গুলো প্রোটিন, তো প্রোটিনের অনেক বৈশিষ্ট্য কিন্তু এনজাইমের সাথে মিলে যাবে। দেখো প্রথম বৈশিষ্ট্য তুমি কি বলবা? এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী, মানে এনজাইমকে আদ্র বিশ্লেষণ করলে আমরা বেশ কিছু অ্যামিনো অ্যাসিড পাবো, প্রোটিনের মতোই তুমি চিন্তা করো। প্রোটিন যেমন কলয়েড ছিল, তাই না, কলয়েড ধর্মী ছিল, পানি গ্রাহী ছিল, তাই না, হাইড্রোফিলিক ছিল। এনজাইমও সেরকম হবে। এনজাইমের কার্যকারিতা খুবই পিএইচ নির্দিষ্ট, বুঝতে পারছো? রাইট, মানে তারা হচ্ছে অনেক পিএইচ সেন্সিটিভ হয়, 6 থেকে 9-এর মধ্যে তার পিএইচটা সাধারণত থাকতে হয়।
ঠিক আছে, এখানে এক্সেপশন অনেক আছে, আমরা দেখবো, সমস্যা নেই। এবং সেটা কিন্তু পিএইচ সেন্সিটিভের সাথে সাথে অনেক বেশি তাপ প্রবণ বা হিট সেন্সিটিভ, তার তাপমাত্রা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখা লাগে। হ্যাঁ, এই তাপমাত্রা সে ভালো কাজ করে। আচ্ছা, ওকে, ঠিক আছে, কম তাপে সে নষ্ট হয়ে যাবে, এটা বুঝতে পারছি। এবং এখানে আরেকটা কথা দেখো, খুব অল্প মাত্রায় কিন্তু এনজাইম গুলো বিদ্যমান থাকবে। এবং বিক্রিয়া হারকে সে কি করে, ত্বরান্বিত করে। এবং খেয়াল করে দেখো, সে শুধুমাত্র বিক্রিয়ার হারটাকে এক্সিলারেট করবে, কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করে না। বিক্রিয়ার সাম্যাবস্থাকে চেঞ্জ করবে না। তো বিষয়টা কিরকম, এটা কিন্তু পুরো কেমিস্ট্রির একটা বিষয়। তো তুমি যদি চিন্তা করে দেখো সাম্যাবস্থার বিষয়টা কিরকম ছিল বলো তো। আমি যদি বিক্রিয়ার হার দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম কি বিক্রিয়ার হার দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সো এই বরাবর হচ্ছে আমাদের হারটা, আর এই বরাবর হচ্ছে সময়টা। তো তোমরা যদি কেমিস্ট্রির এই গ্রাফটা তোমাদের মনে থাকে, তাই না, সাম্যাবস্থা, লাসা তেলের নীতি যখন তোমরা পড়ছিলা তখন দেখছিলা, তাই না। সেখানে কি দেখছিলা বলো তো, সেখানে দেখছিলাম কি সময়ের সাথে সাথে আস্তে আস্তে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকে এবং সম্মুখী বিক্রিয়ার হারটা কমতে থাকে, তাই না। যখন তারা সমান সমান চলে আসে, যেই সময় তারা হচ্ছে সমান সমান চলে আসলো, সেই সময়টাকে আমরা কি বলতেছি বলো, সেই সময়টাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। হ্যাঁ, যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা চলে আসে, তখন তারা কি করে বলতো, ওই নির্দিষ্ট বিক্রিয়ার হারটাকে নিয়ে সে আজীবন সরলরৈখিক পথে চলতে থাকে, ঠিক আছে। আজীবন সরলরৈখিক পথে সে চলতে থাকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো আমাদের প্রভাবক গুলা, হুম, যে অর্গানিক ক্যাটালিস্ট, তাই না, যেটাকে আমরা বলতেছি কি এনজাইম, এনজাইম গুলা এই সাম্যাবস্থার অবস্থানকে চেঞ্জ করে না। তুমি মাথায় রাখবা, এই সাম্যাবস্থাকে পরিবর্তন কারা করতে পারে বলো তো। এই সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে হচ্ছে নিয়ামক গুলা। কারা করতে পারে বলো, নিয়ামক। ওকে, ডিটারমিনেন্ট আমরা ইংলিশে বলি, নিয়ামক। এখন এই নিয়ামকের মধ্যে কি আছে বলো তো, তাপ বা তাপমাত্রা, তুমি চিন্তা করো, চাপ এবং ঘনমাত্রা। তাপ বা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা কিন্তু নিয়ামক। হ্যাঁ, এখানে কিন্তু তোমার কোনো এনজাইম বা প্রভাবক নিয়ামক না। ঠিক আছে, তার মানে প্রভাবক বা এনজাইম এরা কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে প্রভাবক কিসের চেঞ্জ করে বলতো, সাম্যাবস্থার পরিবর্তন না করলে সে বিক্রিয়ার হারকে কিভাবে চেঞ্জ করতে পারে। তো এটার জন্য আমাদের হচ্ছে একটু সক্রিয় শক্তির কনসেপ্ট আবার একটু জানা থাকা লাগবে। সো সক্রিয় শক্তির কনসেপ্টটা তোমাদের যদি জানা থাকে, এটাও কিন্তু কেমিস্ট্রির পড়া। হ্যাঁ, আমি তোমাদের কেমিস্ট্রি পড়াটা একটু রিভাইজ করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমি চিন্তা করলাম এই বরাবর আমি কি নিলাম, এনার্জি গুলা নিলাম, ঠিক আছে, রাইট। এই বরাবর এনার্জি নিলাম, আর এই বরাবর আমি ধরো টাইমই নিলাম, হ্যাঁ, সময় নিলাম। এবং আমি চিন্তা করলাম কি, এই আমাদের এনজাইম গুলো একটা বিক্রিয়া করতেছে, হ্যাঁ, সেই বিক্রিয়া করে এই যৌগকে বি যৌগে কনভার্ট করতেছে। ওকে, আমি এভাবে বললাম, এই যৌগকে বি যৌগে কনভার্ট করতেছে, বা আমি একটা বিক্রিয়া নিয়ে বুঝাই তোমাদের, না। ধরো আমি এখানে সুক্রোজ, সুক্রোজ, সেই সুক্রোজের আমি কি করব, আদ্র বিশ্লেষণ করব। ওকে, সো সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করবে বলতো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। ওকে, তাহলে একটু বোঝো, এখানে বিক্রিয়ক এক এক ধরনের পদার্থ ছিল, উৎপাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের পদার্থ। তো আমি চিন্তা করলাম এই যে বিক্রিয়ক যারা আছে এখানে, হ্যাঁ, আমাদের এখানে যারা বিক্রিয়ক আছে, এদেরকে আমি কি বললাম, লেটস সে বিক্রিয়ক বললাম, রিয়াক্টেন্ট। হ্যাঁ, আর এদেরকে আমি কি বললাম বলতো, এদেরকে ধরো আমি বললাম হচ্ছে উৎপাদ, না, বা প্রোডাক্ট, ঠিক আছে, উৎপাদ। ওকে, এখন প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়ায় কি দরকার বলো, একটা এনজাইম কিন্তু এখানে প্রয়োজন। সেই এনজাইমটার নাম কি, সুক্রেস। কিভাবে নামটা আসলো বলো তো, সুক্রোজের নাম থেকে কিন্তু সুক্রেসটা আসছে। আমরা নামকরণটা কিন্তু একটু পরে পড়বো, কোনো সমস্যা নাই। সুক্রোজ থেকে নামটা কি আসলো, সুক্রেস। ওকে, এটা একটু মাথায় রাখো। এখন এই এনজাইমটা আলটিমেটলি বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে। প্রথমে জানতে হবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। নর্মালি সুক্রোজকে পানির সাথে মিশাইলে পাত্রটা আস্তে আস্তে ঠান্ডা হয়, তাই না। গ্লুকোজকে পানির সাথে মিশালেও তাপহারী বিক্রিয়া হয়, সুক্রোজকে পানির সাথে মিশালেও কিন্তু তাপহারী বিক্রিয়া হয়। তবে চুনকে পানির সাথে মিশালে আবার তাপ উৎপাদী বিক্রিয়া হয়। জাস্ট এগুলা বেসিক ইনফরমেশন, হ্যাঁ, এগুলা আমাদের অত বাই হার্ট পড়া লাগবে না, জাস্ট তুমি বোঝো। হ্যাঁ, আমাদের তো এগুলো কেমিস্ট্রি জিনিস না। তো জাস্ট হচ্ছে একটা কনসেপশন থাকলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু বোঝো, চিন্তা করলাম কি, যদি এটা তাপ হারি বিক্রিয়া হয়, বললাম কি এটা একটা তাপ হারি বিক্রিয়া, তাহলে তাপ হারি বিক্রিয়া বলো তো, ডেলএইচ এর মানটা কি আসে বলো, ডেলএইচ এর মানটা কিন্তু পজিটিভ আসে, তাই তো। তাহলে ডেলএইচ মানে কি ছিল,
উৎপাদের শক্তি, হ্যাঁ, মাইনাস বিক্রিয়কের শক্তি, এটা কিন্তু গ্রেটার দেন 0। তার মানে উৎপাদের শক্তি গ্রেটার দেন বিক্রিয়কের শক্তি, তাই না? তুমি এখানে এইচ পি দিয়ে লিখতে পারো প্রোডাক্ট, এইচ আর দিয়ে লিখতে পারো রিয়েক্ট্যান্ট, মানে একটা বেসিক আইডিয়া তুমি বুঝতে পারলে হলো, ঠিক আছে? তার মানে এখানে উৎপাদের শক্তি ধরলাম এই জায়গাটায়, এরকম একটা ভ্যালু হচ্ছে আমাদের উৎপাদের শক্তি, রাইট? এটাকে আমি ধরো উৎপাদের শক্তি বললাম। আর এরকম একটা জায়গায় যেহেতু উৎপাদের শক্তিটা বেশি, হ্যাঁ, তো এরকম একটা জায়গায় ধরলাম হচ্ছে আমরা বিক্রিয়ক শক্তি, লেটস সে এরকম একটা জায়গায় ধরলাম বিক্রিয়ক শক্তি। ওকে, তো তুমি চিন্তা করে দেখো, ধরো হচ্ছে এটা আমাদের বিক্রিয়কের শক্তি আর এই বরাবর ধরলাম আমরা কি উৎপাদের শক্তি। তাহলে আমাদের এক্সপেকটেশনটাকে এটা এরকম সরলরৈখিক ভাবে শক্তি শোষণ করে করে সেটা H2 তে কনভার্ট হবে, তাই না? ধরো আমাদের H1 এর মানটাকে আমি বললাম 10, আর H2 এর মানটাকে ধরো ধরো বললাম 14। তাহলে আমাদের এক্সপেকটেশন কি 10 থেকে 4 পরিমাণ শক্তি শোষণ করবে, তাহলে 10 প্লাস 4 14 হয়ে যাবে, এইটা আমাদের এক্সপেকটেশন। বাট দেখা যায় কি এই 10 থেকে আগে হচ্ছে একটা উচ্চ মান প্রাপ্ত হইতে হয়, সুক্রোজ এবং পানিকে এই 10 থেকে একটা উচ্চ মান প্রাপ্ত হইতে হয়। সে উচ্চ মান ধরো হচ্ছে এরকম 30, লেটস সে এটা কত আসবে বলতো, এই বরাবর মানটা আসবে ধরো 30। তাহলে আমি প্রথমে কোথায় আসবে বলতো, প্রথমে আমি আসবো হচ্ছে 10 থেকে 30-এ। ওকে, এরপর আমি কি করব, 30 থেকে আস্তে আস্তে শক্তি ক্ষয় করে করে শক্তি ছেড়ে দিয়ে দিয়ে আমি হচ্ছে 14 হব, ঠিক আছে? তাহলে 10 থেকে 30, 30 থেকে 14, বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এখানে আমরা যত পরিমাণ শক্তি এখানে শোষণ করলাম এই শক্তিটাকে আমরা কি বলতেছি, সক্রিয়ণ শক্তি। ওকে, তার মানে বিক্রিয়ক পদার্থগুলো যে অতিরিক্ত পরিমাণ শক্তি শোষণ করে, ঠিক আছে, যে অতিরিক্ত পরিমাণ শক্তি এখানে শোষণ করতেছে সেটাকে আমরা কি বলবো, এই অতিরিক্ত পরিমাণ শক্তিকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন একটু তো বোঝা গেল, তাই না? এখন একটু বুঝো যে আমাদের এখানে এই সুক্রেজটার কাজ কি। এটা তো নর্মালি বিক্রিয়া হচ্ছিল, তাই না? তুমি যদি সুক্রেজ নাও দিতা তাহলে কিন্তু এই বিক্রিয়াটাই হইতো, ঠিক আছে? সুক্রেজ দেওয়ার পর কি হয়, সুক্রেজ দেওয়ার পর আলটিমেটলি এই সক্রিয়ণ শক্তির মানটা কমে যায়, সেটা 30 না হয়ে ধরো 25 হয়ে যাবে বা 22 হয়ে যাবে বা 20 হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখন কি হবে বলতো, অণুগুলো খুব সহজেই এই কম পরিমাণ শক্তি শোষণ করে উৎপাদে কনভার্ট হইতে পারবে, তাই না? বেশি পরিমাণ শক্তি শোষণ করার জন্য কি বেশি সংঘর্ষ হইতে হইতো, তাই না? বেশি বিক্রিয়া হইতে হইতো, রাইট? এরকম বিষয়টা। এখন যেহেতু আমাদের সক্রিয় শক্তিটা কমে গেল, এখন যেহেতু আমাদের সক্রিয় শক্তিটা কমে গেল, তাহলে এখন কিন্তু কম সংঘর্ষ হই, হ্যাঁ, খুব সহজে কিন্তু বিক্রিয়াটাকে আমরা করে ফেলতে পারবো, যার ফলে আগে যে পরিমাণ বিক্রিয়া হচ্ছিল এখন তার থেকে বেশি পরিমাণ বিক্রিয়া হবে। তো আমাদের এই এনজাইম গুলো এইভাবে কাজ করে, সে সক্রিয় শক্তিকে হ্রাস করে দেয় বাট সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। তার আমি কি তোমাদের বিষয়টা বুঝাইতে পারলাম? একদম কেমিস্ট্রি একটা থিওরি দিয়ে তোমাদের আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই কনসেপ্টগুলো আমি খুব সহজে বুঝতাম না। ওকে, রাইট? এই সাম্যাবস্থার পরিবর্তনে বিষয়টা কেন আসলো, এটা কিন্তু পুরোপুরি কেমিস্ট্রি থেকে আসছে। তো যখন আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4টা পড়ছিলাম, হ্যাঁ, আহ, রাসায়নিক সাম্যাবস্থাটা যখন আমরা পড়ছিলাম, তখন আমি এই জিনিসটা বুঝতে পারছি যে এখানে আসলে এই জিনিসটা মেনশন করাটা কেন বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা সামনের দিকে আগাই। এখন কি বলছে দেখো, এনজাইমের কার্যকারিতা খুবই সুনির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট যৌগের উপর বিক্রিয়া করে। সুক্রেজ সবসময় সুক্রোজের উপরে বিক্রিয়া করবে, কখনো ল্যাকটোজের উপর বিক্রিয়া করবে না, ঠিক আছে? আবার ল্যাকটেজ সবসময় ল্যাকটোজের উপর বিক্রিয়া করবে, কখনো ধরো অ্যামাইলোজের উপর বিক্রিয়া করবে না, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবং এনজাইমগুলো হচ্ছে সবসময় জীবিত কোষেই তৈরি হবে, কোষের বাইরে সাধারণত এনজাইম তৈরি হয় না। সো ফার্মেন্টেশন যে আমি বললাম কোষের বাইরে হয়, এটা ভাই কেমনে হয়? তো ফার্মেন্টেশন করার জন্য আমাদের জাইমেজ এনজাইমটা লাগবে, সেটা অবশ্যই ইস্টের বডি থেকে আমাকে বের করে আনতে হবে, আমি বাইরে থেকে কিন্তু কৃত্রিম ভাবে জাইমেজ তৈরি করতে পারি না, বুঝতে পারছো? আচ্ছা, এটা সবসময় হচ্ছে পানিতে দ্রবণীয় হয়, কারণ কি বলো, ওই যে প্রোটিন দিয়ে তৈরি হবে, এবং প্রখর আলোর প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তাই না? তার মানে এটা কিন্তু লাইট সেন্সিটিভ হবে, ফটো সেন্সিটিভ আমরা বলি। আচ্ছা, রাসায়নিক প্রকৃতি ভাই আলাদা করে পড়ার কিছুই নেই, এটা অবশ্যই প্রোটিন জাতীয় হবে। সো আদ্র বিশ্লেষণ করলে আমি কি পাবো, অ্যামিনো অ্যাসিড পাবো, তাই তো? এখানে আমাদের কি থাকবে, অ্যামিনো অ্যাসিড থাকবে, ঠিক আছে? এবং এখন দেখো, এনজাইম অম্লীয় এবং ক্ষারীয় উভয় পরিবেশেই ক্রিয়াশীল, তার মানে তাকে আমি অম্লীয় বা ক্ষারীয় যে কোনো পরিবেশে আদ্র বিশ্লেষণ করাইতে পারি, যে কোনো পরিবেশে বিক্রিয়া করাইতে পারি। এর জন্য এনজাইমকেও কিন্তু আমি কি বলতে পারি, অ্যামফোটেরিক পদার্থ, ঠিক আছে? এনজাইমকে আমরা কি বলতে পারবো বলতো, অ্যামফোটেরিক পদার্থ, একটু মাথায় রাখো। আচ্ছা, তারপর দেখো এই যে কো এনজাইম কো ফ্যাক্টর এগুলোর প্রভাবে এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত হয়, এগুলা কি আমরা দেখবো একটু পরে। এবং দেখো সেটা পানিতে তো অবশ্যই দ্রবণীয় হবে, গ্লিসারল এবং লঘু অ্যালকোহলেও এনজাইমটা দ্রবীভূত হয়, দ্রবণীয় হয়। ওকে,
আচ্ছা, কোনো সমস্যা নাই। এরপর আসো হচ্ছে দেখো, এটাকে আমি অধক্ষিপ্ত করতে পারি অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড, এগুলো একবার রিডিং পড়তে পারো যে উচ্চ তাপমাত্রা বা অতি বেগুনি রশ্মিতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। ঠিক আছে, তো এগুলো তো মনে হয় একবার আমাদের, হ্যাঁ, উল্লেখ করা হয়ে গেছে, আমাদের আর পড়ার দরকার নাই। এনজাইমের নামকরণ খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, জাস্ট তুমি একবার রিডিং পড়বা, ঠিক আছে? এটা একবার রিডিং পড়াই যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা তিনটা পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইমকে আমরা ভাগ করতে পারি। তিনটা পৃথক বৈশিষ্ট্য কি বলতো? প্রথম হচ্ছে আমাদের সাবস্ট্রেটের ধরন। সাবস্ট্রেটের ধরন অনুযায়ী আমরা এনজাইমকে ভাগ করতে পারবো। তারপর তুমি চিন্তা করতে পারো হচ্ছে বিক্রিয়ার ধরন, এবং লাস্ট হচ্ছে বিক্রিয়া এবং সাবস্ট্রেটের মিলিত বৈশিষ্ট্য। একটা একটা করে আসি। সাবস্ট্রেটের ধরন। হুম সাবস্ট্রেটের ধরন অনুযায়ী আসলে বিষয়টা কিরকম হতে পারে? সাবস্ট্রেট মানে কি বলতো? যে বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? এই যে আমি এখানে বলতেছিলাম না বিক্রিয়ক, এই বিক্রিয়কটাকে আবার দুইটা ভাগে আমি ভাগ করতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট, এবং আরেকটা হচ্ছে আমাদের রিয়াজেন্ট। সাবস্ট্রেট এবং রিয়াজেন্ট, হ্যাঁ। রিয়াজেন্ট মানে যে আক্রমণ করতেছে, আর সাবস্ট্রেট মানে যার উপর বিক্রিয়া হয়, একটু মাথায় রাখবা। তো এখানে আলটিমেটলি রিয়াজেন্ট গুলোকে আমি কি করবো? এই সুক্রোজকেই চিন্তা করতেছি, ওরাই আলটিমেটলি আক্রমণ করে বিক্রিয়া ঘটায়। যাই হোক, ওগুলো আমি এখানে চিন্তা করতেছি না। মেনলি আমাদের এখানে সাবস্ট্রেট হিসেবে কে ইউজ হবে বলতো? আমি যার উপর এনজাইমকে কাজ করাবো, আমি যার উপর এনজাইমকে কাজ করাবো সেই হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এখানে সুক্রোজ, এর উপরই তো এনজাইম কাজ করবে, তাহলে এটাই সাবস্ট্রেট। তাহলে এইভাবে একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো কি বলা হয়েছে, যে এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে আমি কি বলবো বলতো? সাবস্ট্রেট। সো আমি সাবস্ট্রেটকে দেখবো, তার নামে শেষে আমি এস যুক্ত করে দিব, ঠিক আছে? নামে যে সাফিক্স অংশটা আছে, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, এখান থেকে ওস বাদ দিব, এস যুক্ত করবো, সোজা কথা। ঠিক আছে, এরকম বিষয়টা। যেমন সুক্রোজ, আমি এখান থেকে ওস বাদ দিয়ে এস যুক্ত করব। সো বইয়ের এই ইনফরমেশনটা একটু মিসলিডিং। তো এখানে যেহেতু এস যুক্ত করছে, তাই না? এখানে যেহেতু এস যুক্ত করার কথা বলা আছে, সো তুমি চিন্তা করতে পারো, ভাই, আমি যদি সুক্রোজের নামে শেষে এস যুক্ত করি, তাহলে সুক্রোজ এস তো হয়ে যায়, বাট বিষয়টা এরকম না। তো বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে কি, আমি নামে শেষে আগে ওসটা সরাবো, সুক্রোজের ওসটাকে সরায় তারপর আমি এজ এখানে বসাবো, তাহলে হয়ে যাবে সুক্রেস। ঠিক একই রকম ভাবে আমি এখানে কি করব? ইউরিয়া থেকে আসবে কি? ইউরিয়েস, তাই তো? আমি এখানে আ সরায় এস বসাই দিলাম। আর্জিনিন থেকে আর্জিনেস, বুঝতে পারছো? লিপিড থেকে লাইপেজ, দেখছো? এখানে আইডি বাদ দিয়ে আমি এস যুক্ত করে দিছি, তাই না? এরকম তুমি চিন্তা করো, শেষের অংশটুকু বাদ দিয়ে আমি এস যুক্ত করব। হুম জানলেই চলবে। বিক্রিয়ার ধরন কোন রকমের বিক্রিয়া হচ্ছে তার উপর ভিত্তি করে, তাই না? যে ধরনের বিক্রিয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা কি করব? সেই বিক্রিয়ার নামে শেষে এস যুক্ত করে দিব, তাহলে আমি এনজাইমটার নাম পেয়ে যাব। যেমন হাইড্রোলাইসিস যদি হয়, আদ্র বিশ্লেষণ যদি হয়, তাহলে আমরা এই হাইড্রো শুরুর অংশের শেষে এস বসাই দিব, হয়ে যাবে কি? হাইড্রোলেস। অক্সিডেশনের জন্য অক্সিডেস, রিডাকশনের জন্য রিডাকটেস, শেষ কথা। হুম আচ্ছা, জাস্ট একবার পড়লে চলবে। এবার আসো সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুযায়ী, তাই না? এখন এই অনুযায়ী কি হইতে পারে? জাস্ট দু একটা এক্সাম্পল পড়বা, যেমন হেক্সোকাইনেস, তাই না? হেক্সোকাইনেস, একটু কথাটা মাথায় রাখবা। কাইনেস মানে কি বলতো? যে বিক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন হয়, যে বিক্রিয়ায় ফসফোরাইলেশন হয়, ওকে, সেটাই হচ্ছে কাইনেস। ওকে, সেটা কি বলো? সেটা হচ্ছে কাইনেস। এখন এখানে কার ফসফোরাইলেশন তো হবে বলতো? একটা হেক্সোস সুগারের। তো হেক্সোস হচ্ছে সাবস্ট্রেট, আর কাইনেস হচ্ছে বিক্রিয়ার ধরন, তাই না? রাইট, কাইনেশন বিক্রিয়ার ধরন। সেটা কিন্তু সাবস্ট্রেট এবং বিক্রিয়ার ধরনের একটা মিলিত বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। বুঝতে পারছো কথাটা? যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, তাই না? একটা ফসফেট যুক্ত হলো গ্লুকোজের 6 নাম্বার কার্বনে। বিষয়টা আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এরকম ভাবে আরো কিছু কিছু হইতে পারে। দেখো, পাইরুভিক অ্যাসিড কাইনেস, তাহলে এখানে কাইনেস এনজাইমটা কোথায় ফসফেট যুক্ত করে বলতো? পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফেট যুক্ত করে ফসফিনল পাইরুভিক অ্যাসিড কনভার্ট, ফসফিনল পাইরুভিক অ্যাসিড বা পিইপি তে কনভার্ট করতে পারে, অথবা ভাইস ভার্সাও হইতে পারে, উল্টাটাও হইতে পারে। ঠিক একই রকম ভাবে ফসফোফ্রুক্টোকাইনেস, ফসফোগ্লুকো আইসোমারেজ, তাই না? এখানে আইসোমারেজ যেমন হচ্ছে বিক্রিয়ার ধরন, আর ফসফো দিয়ে হচ্ছে আমরা ফসফোগ্লুকো দিয়ে গ্লুকোজ 6 ফসফেট কে বুঝতেছি। ওকে, জাস্ট একটু মাথায় রাখো। এনজাইমের গঠন এইটা আবার আমাদের রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এনজাইমকে আমি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে সরল এনজাইম, এবং আরেকটা কি? কনজুগেটেড এনজাইম। হ্যাঁ, সরল এনজাইম মানে কি? যে এনজাইম গুলো সরল প্রোটিন দিয়ে তৈরি হয়। সরল প্রোটিন মানে কি বলতো? যেসব প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাই না। তাহলে বলা যাবে না যে সরল এনজাইম কারা? যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে আমি শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাবো, তাই না? রাইট। দেখো, যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হয়, কোন প্রোটিন বলো তো? সরল প্রোটিন দিয়ে তৈরি হয়, তারাই কি সরল এনজাইম, শেষ।
কনজুগেটেড প্রোটিন বা কনজুগেটেড এনজাইম বলা যায়, তাই না? কনজুগেটেড এনজাইমও কিন্তু বলা যেতে পারে, একই জিনিস। কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড এনজাইম একই একই জিনিস। সো কনজুগেটেড প্রোটিন বলতে কি বোঝায়? যুগ্ম প্রোটিন, তাই না? যৌগিক প্রোটিন বা যুগ্ম প্রোটিন, যেখানে প্রোটিন অংশের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকবে, তাই না? সো একই রকম ভাবে তুমি কনজুগেটেড এনজাইমটাকেও ডিফাইন করতে পারো, যেখানে প্রোটিন অংশের সাথে একটা অপ্রোটিন অংশ বা নন প্রোটিন সাবস্টেন্স যুক্ত থাকবে। ওকে। সো কনজুগেটেড প্রোটিন বা কনজুগেটেড এনজাইমে প্রোটিন অংশটাকে আমরা কি বলি? অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম বলি, হ্যাঁ। প্রোটিন অংশটাকে আমরা অ্যাপো এনজাইম বলবো, এবং অপ্রোটিন অংশটাকে আমরা বলবো প্রোস্থেটিক গ্রুপ। এই প্রোস্থেটিক গ্রুপটা আমরা অলরেডি মেনশন করে আসছি, তাই না, গত লেকচারে। সো প্রোস্থেটিক গ্রুপের মধ্যে আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? এটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোফ্যাক্টর এবং আরেকটা কি? কোএনজাইম। ওকে। কোফ্যাক্টর এবং কোএনজাইম। কোফ্যাক্টর কারা? যদি আমাদের প্রোস্থেটিক গ্রুপটা কোনো ধাতুর আয়ন হয়। নর্মালি এখানে দ্বিধনাত্মক আয়নটাকে আমরা বেশি পেয়ে থাকি। তো যদি আমাদের মেটালিক আয়ন বা ধাতুর আয়ন পাওয়া যায়, সেটা হবে কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরকে আগে কি নামে ডাকা হইতো? অ্যাক্টিভেটর বলা হইতো। অ্যাক্টিভেটর, যারা অ্যাক্টিভেট করে ফেলে। কি অ্যাক্টিভেট করে ফেলে বলতো? আমি এভাবে চিন্তা করতে পারি, এনজাইমের অ্যাক্টিভিটিকে সে অ্যাক্টিভেট করে ফেলে। ঠিক আছে, এনজাইমের ক্রিয়াকলাপকে সে বাড়ায় ফেলে। তো এনজাইম তো অলরেডি বিক্রিয়া হারকে ত্বরান্বিত করতো, এই অ্যাক্টিভেটর গুলো সেই বিক্রিয়ার হারকে আরো বেশি ত্বরান্বিত করে, বুঝছো? এনজাইমকে তার ক্রিয়াকলাপে হেল্প করে, জাস্ট একটু মাথায় রাখো। এখানে কি কি তুমি অ্যাক্টিভেটর বা কোফ্যাক্টর পাচ্ছ বলতো? হ্যাঁ, ফেরাস আয়ন পাচ্ছ, ম্যাগনেসিয়াম আয়ন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ আয়ন। সবসময় দেখতেছো এখানে কি আছে? 2+। সো 2+ বা দ্বিধনাত্মক ক্যাটায়নটা এখানে কমনলি পাওয়া যায়, জাস্ট একটু মাথায় রাখো। আচ্ছা, এরপর চলে আসো ভাই কো এনজাইম, তাই না? কো এনজাইম। তো কো এনজাইম কারা হবে? কো এনজাইম হচ্ছে যেখানে আমরা কি পাচ্ছি বলতো, যেখানে হচ্ছে আমরা মেনলি জৈব রাসায়নিক পদার্থ বা অর্গানিক কম্পাউন্ড পাই, তারা হচ্ছে কো এনজাইম হয়ে যাবে। এনজাইমের সাথে সাথে কাজ করে, এই জন্য সেটা হয়ে যায় গেল কি? কো এনজাইম। ওকে। এরকম তুমি মাথায় রাখতে পারো। আচ্ছা, তো এখানে আবার দুইটা কনসেপ্ট বলা আছে, গ্রহীতা এবং দাতা, তাই তো? দাতা মানে কি? যে ডোনেট করে, একটা গ্রুপকে দিয়ে দেয়। আর গ্রহীতা মানে কি? যে একটা গ্রুপকে নিয়ে নিতে পারে। এখন এখানে তোমার কোনো অ্যাটম হইতে পারে, হাইড্রোজেন অ্যাটম হইতে পারে, বা ধরো হচ্ছে এখানে অন্য ফসফেট হইতে পারে, বা এখানে কিন্তু ইলেকট্রনের কথাও তুমি চিন্তা করতে পারো। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তো এবার আসো, কয়েকটা গুরুত্বপূর্ণ কোএনজাইমের নাম আমরা শিখে ফেলি। হুম। প্রথম হচ্ছে FMN, যদি পারো পূর্ণ রূপগুলা পড়ে রাখবা, না পড়লেও সমস্যা নাই। সেটা কি বলো? ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। ফ্ল্যাভিন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এটা কোথায় পাওয়া যায় বলো তো? ভিটামিন B2 মনোফসফেট। কারণ দেখো, মনে রাখবা, ভিটামিন B1, এই নামগুলো হয়তো তোমরা মেডিকেলে বায়োকেমিস্ট্রিতে পড়বা। ভিটামিন B1 এর নাম হচ্ছে থায়ামিন। হ্যাঁ, থায়ামিন। তোমরা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন বলো না, ওটা কিন্তু থায়ামিন না, ওটা হচ্ছে থাইমিন। ওটা কি? ওটা হচ্ছে থাইমিন। THYMINE। ওটা থাইমিন। আর এটা কি আসবে? এইটা আসবে হচ্ছে থায়ামিন। দুইটা কিন্তু আলাদা, বুঝতে পারছো? দুইটা কিন্তু আলাদা। সো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এবং ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি জানো? রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন। এই রিবোফ্লাভিনের সাথে যদি আমি একটা ফসফেট যুক্ত করে দেই, তাহলে কি হয়ে যাবে বলতো? ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। বুঝতে পারছো? আচ্ছা। সো এই ফ্লাভিন বলতে আবার কি বোঝায়, আমরা একটু পরে একটা ছবি নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। একটা জটিল অণুকে এখানে বোঝানো হচ্ছে, হ্যাঁ। এবার চলে আসো ভাই FAD এবং FADH2। FAD মানে কি বলো? ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। সো FMN এ কিন্তু কোনো অ্যাডেনিন অণু নাই, বুঝতে পারছো? কোনো অ্যাডেনিন অণু নাই, কিন্তু FAD তে আবার অ্যাডেনিন অণুটা আছে। দেখো, এবং আরেকটা কি বলে? FADH2। H2 মানে কি বলতো? বিজারিত হয়ে গেছে। হ্যাঁ, এই জারণ বিজারণের কনসেপ্টটা হয়তো আমি আগের লেকচারে তোমাদের ক্লিয়ার করে ফেলছিলাম, তাই তো? হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ বোঝায়, অক্সিজেন যুক্ত হলে জারণ বোঝায়। হাইড্রোজেন বের হয়ে গেলে জারণ বোঝায়, আবার অক্সিজেন বের হয়ে গেলে বিজারণ বোঝায়। এগুলো আমরা আগের লেকচারে, হ্যাঁ, আগের লেকচারে কিন্তু হয়তো ক্লিয়ার করে আসছি। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যদি আগের লেকচারটা যদি তোমরা মিস করে যাও, আমি আবার তোমাদের বুঝায় বলবো, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপাতত একটু জানো, ঠিক আছে, যে হাইড্রোজেন যুক্ত হলে কি হয়ে যাবে সেটাকে আমরা বিজারিত বা রিডিউসড বলবো, তাই তো? রিডাকশন মানে কি? বিজারণ। এখানে হ্রাস পাওয়া বোঝাচ্ছে না, বিজারণ বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে, হ্যাঁ, কিভাবে কি হচ্ছে আমরা বুঝবো, সমস্যা নাই, এটা আমরা আপাতত না দেখলাম। এখানে কি বলছে দেখো, যে হাইড্রোজেন বিমুক্ত বা গ্রহণ, তাই তো? হাইড্রোজেন বের হয়ে গেলে FAD তৈরি হয়, যুক্ত হলে FADH2 তৈরি হয়। ঠিক আছে, কোয়াইট অবভিয়াস কথা। আচ্ছা, এবং এটা কোন ধরনের এনজাইম বলতো? ডিহাইড্রোজিনেস এনজাইম, তাই তো? হাইড্রোজেন বের করা বা যুক্ত করার প্রক্রিয়াটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। এটি, হ্যাঁ, ফসফেট যুক্ত করার বের করার প্রক্রিয়া হচ্ছে তোমার কাইনেশন।
বা কাইনেজ এনজাইমটা করে থাকে, এবং হাইড্রোজেনের বিষয়টা হচ্ছে ডিহাইড্রোজিনেশন, যেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইমটা করে থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা সবসময় হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে কাজ করে, এবং এখানে বাকি তুমি যা যা দেখতে পারতেছো, এখানে তুমি যাকে যাকে দেখতে পারতেছো সবাই কিন্তু সেই ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথেই কাজ করে, মানে হাইড্রোজেনকে সে যুক্ত করবে অথবা বের করবে, তাই তো? একটু মাথায় রাখো। তো আমরা এফএডি আর এফএডিএস2 বুঝলাম, এরপর তুমি আসো এখানে এনএডি এবং এনএডি এইচ প্লাস প্রোটন, তাই তো? আমরা কি বলতেছিলাম ভাই, হাইড্রোজেন থাকলে আমি কি বুঝবো, বিজারণ। এনএডি মানে কি বলতো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর এনএডিএইচ প্লাস প্রোটন মানে কি, এই নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এখন বিজারিত হয়ে গেছে, তার মানে সেটা রিডিউসড হয়ে গেছে। বাকি নাম দেখছো সিমিলার। ওকে, এরপর তুমি আসো এনএডিপি, জাস্ট এনএডির সাথে একটা ফসফেট তুমি বসাই দিবা, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এনএডিপি এইচ প্লাস প্রোটন মানে কি বলতো, এনএডিপি এইচ প্লাস প্রোটন মানে হচ্ছে রিডিউসড হয়ে গেছে, তাই না? হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে কি, সেটা রিডিউসড হয়ে গেছে। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এইবার আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে, সেটা কি ভাই, আমি এগুলাকে এরকম হাইড্রোজেন দিলাম আবার প্রোটন দিয়ে দেখাইলাম, ঠিক আছে আমি মানতে পারলাম, বাট এটাকে তাহলে আমি কিভাবে হাইড্রোজেন দুটো পরমাণু আকারে দেখাইলাম, তাই না? তাহলে আমি কি এখানে লিখতে পারতাম না যে NaDH2, এইভাবে কি লেখা যাইতো? আবার এখানে কি আমি লিখতে পারতাম না যে NaDPH2 লেখা যাইতো কি? উত্তর হচ্ছে না, এইভাবে লেখা যাইতো না। ঠিক আছে, এভাবে লেখা সম্ভব না, তোমরা 9-10ও কিন্তু এভাবে লিখে আসো নাই, ইন্টারমিডিয়েটে এভাবে লেখা শিখবা না। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো কেন ভাই, এদেরকে আমি কেন লিখতে পারবো না, তাই তো? আমি এনএডি বলি বা এনএডিপি বলি, এদের সাথে হাইড্রোজেন যুক্ত হলে H2 আকারে কেন লিখতে পারবো না? সেটার উত্তর আসলে এখানে লুকায় আছে, তাই না? গাঠনিক সংকেতে লুকায় আছে। তো তোমাদের বইতে গাঠনিক সংকেত দেওয়া নাই, তো আমি এক্সট্রা করে ধরো নেট থেকে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে আমার আমার এই শীটটাতে যুক্ত করছি। ওকে, তো প্রথমে একটু খেয়াল করে দেখো, আমাদের এনএডি, আমরা যদি প্রথমে একটু এনএডি নিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমি যদি প্রথমে এনএডিটা নিয়ে চিন্তা করি, তাহলে এনএডির গঠনটা হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করে দেখো। এটা একটা ধনাত্মক চার্জ যুক্ত পরমাণু, তাই না? ধনাত্মক চার্জ যুক্ত পরমাণু হচ্ছে, তাহলে এই যে নাইট্রোজেন, তুমি এখানে যে নাইট্রোজেনটা দেখতে পারতেছো, এই নাইট্রোজেনের মাথায় কি আছে? প্লাস চার্জ আছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো, এইটা একটু তুমি মাথায় রাখো, তাই না? এবং এখানে মনে হয় সেই জিনিসটা আমি আলাদা করে তোমাদের বইয়ে দেখানো হয়েছে। তোমাদের বই আসলে কি করা হয়েছে, এই জিনিসটা দেখানো হয়েছে, বুঝছো? বাট এই জিনিসটা যে কোত্থেকে আসছে, কি বলছে দেখো, এনএডি মাথার রিং, তাই না? তোমাদের বই এভাবে বলা যে এনএডি মাথার রিং। ওকে, তাহলে অনেকে মনে করে কি এই জিনিসটাই মনে হয় এনএডি, বাট না। এনএডি হচ্ছে কি এই পুরো জিনিসটা, তোমাদের বইয়ে শুধুমাত্র একটু অংশকে দেখানো হয়েছে, তাই না? একটু অংশকে দেখানো হয়েছে, জাস্ট তুমি মাথায় রাখো, জাস্ট একটু জানলা। এখন একটু খেয়াল করে দেখো, যখন সে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে চায়, তখন সে কিভাবে যুক্ত হওয়ার চেষ্টা করে দেখো। ধরলাম এখানে আমাদের দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, ধরলাম এখানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এবার আমাকে বলো, দুইটা হাইড্রোজেন পরমাণু মানে কি বলতো, দুইটা প্রোটন এবং দুইটা ইলেকট্রন, তাই না? দুইটা প্রোটন এবং দুইটা ইলেকট্রন। তো প্রথম কথাই হচ্ছে এই এই যে আমাদের এনএডি অণুটা, সেটা কিন্তু চার্জ যুক্ত হয়। নর্মালি সেটা কি হয় বলতো, চার্জ যুক্ত হয়। সেই চার্জ যুক্ত অবস্থাটাকে নষ্ট করার জন্য সে কি করে জানো? সে প্রথমে হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সে প্রথমে হচ্ছে ইলেকট্রন টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ওকে, দেখছো এখানে কিন্তু সেটা আবার চার্জ নাই, এখানে আবার সেটার চার্জ নাই। তাহলে আমাদের কিন্তু এখান থেকে অলরেডি একটা ইলেকট্রন কমে গেল, তাই না? অলরেডি একটা ইলেকট্রন কমে গেছে। থাকলো কি বলো, দুইটা প্রোটন এবং একটা ইলেকট্রন। তুমি এখান থেকে ধরো আরেকটা প্রোটনকে কমায় ফেললা, আরেকটা প্রোটনকে তুমি কি করলা বলো তো, কমায় ফেললা। তাহলে কি আসবে, আরেকটা প্রোটন কমে এই ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করবে না বলো তো? তৈরি করবে কি? আচ্ছা, হয়তো বুঝতে কষ্ট হইতে পারে, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে বুঝি। ধরো আমাদের হাইড্রোজেন পরমাণুতে দুইটা এরকম প্রোটন আছে, দুইটা এরকম প্রোটন আছে, এবং দুইটা এরকম ইলেকট্রন আছে বললাম, হ্যাঁ, রাইট? এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটাকে আমি এইভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রথমে কি বলতেছি, এর মধ্যে থেকে একটা প্রোটন অলরেডি হচ্ছে নাইট্রোজেনের কাছে চলে গেছে, তাহলে এই প্রোটনটা শেষ। এবং আর কি বলতেছি বলতো, আরেকটা প্রোটন, সরি, একটা ইলেকট্রন চলে গেছে, হ্যাঁ, এটা তো, এগুলো তো ইলেকট্রন, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা ইলেকট্রন কিন্তু এখানে অলরেডি চলে গেছে নাইট্রোজেনের কাছে, ওকে চার্জ মুক্ত করার জন্য, চার্জটাকে নষ্ট করার জন্য গেল। এবং এখানে চিন্তা করো, আরেকটা প্রোটন এবং ইলেকট্রন, তারা আলটিমেটলি, হ্যাঁ, আলটিমেটলি এখানে যুক্ত হয়ে কি তৈরি করে বলতো, হাইড্রোজেন পরমাণু যুক্ত করে, হাইড্রোজেন পরমাণু যুক্ত করে। এই পরমাণুটা আলটিমেটলি এই যে কার্বনটা আছে, এই কার্বন যে তুমি দেখতে পারতেছো, এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তাই না?
রাইট, এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে বাকি থাকলো কি একটা হাইড্রোজেন আয়ন, তাই না, একটা প্রোটন বাকি থাকলো। সেই প্রোটনটা আলটিমেটলি দ্রবণের ভিতরে ভাসমান অবস্থায় থাকে। তার মানে আমাদের এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু কিন্তু সিমিলার ভাবে যুক্ত হচ্ছে না, আগে একটা ইলেকট্রন আসে, তারপর একটা পরমাণু আসে, বাকি থাকা প্রোটনটা জাস্ট আমাদের ভাসমান অবস্থায় থাকে, তুমি বলতে পারো। ঠিক আছে, এই যে দেখছো এরকম বিষয়টা থাকে। সো এই জিনিসটা আমি তোমাদের এখানে নিচে আবার লিখে দেওয়ার চেষ্টা করছি। সো এনএডিপি এইচ প্লাস প্রোটন, এটার জন্য কিন্তু একই রকম ব্যাখ্যা। দেখো এই যে এনএডি এবং এনএডিপি এদেরকে আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছো? তো তুমি যদি এখানে চেষ্টা করে দেখো, এই এনএডির মধ্যে যে দেখছো এন এর মধ্যে প্লাস চার্জ ছিল, সেটা এখানে নষ্ট হয়ে গেছে। এবং হাইড্রোজেনের বিষয়টা, এখানে কিন্তু একটা জায়গায় হাইড্রোজেনও যুক্ত হয়েছে। ওকে, এখানে কিন্তু হাইড্রোজেনও যুক্ত হয়। ওকে, ঠিক আছে। তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম। এখানে দেখো, তুমি চিন্তা করতে পারো ভাই, তিনটা বন্ধন ছিল, এখন দুইটা বন্ধন, মানে আরেকটা কেন কমে গেল হাইড্রোজেনের কারণে? আচ্ছা থাক, ওইগুলো আমরা আসলে অত ঝামেলা করে বুঝতে চাচ্ছি না। আর এখানে একটা প্রোটন ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো বুঝলাম। তাহলে এফএডিএইচ টু, এটাকে আমরা এফএডিএইচ প্লাস প্রোটন আকারে কেন লিখতে পারি না, সেটাও আমরা এই গাঠনিক সংকেত থেকে দেখতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের সেই এফএডি, বুঝছো? এই হচ্ছে আমাদের সেই ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তো তুমি যদি খেয়াল করে দেখো, এখানে কোনো নাইট্রোজেনের মাথায় কিন্তু প্লাস চার্জ নাই, বুঝতে পারছো? কোনো নাইট্রোজেনের মাথায় কিন্তু প্লাস চার্জ এখানে পাওয়া যাচ্ছে না। যার ফলে এখানে হচ্ছে আলটিমেটলি সেই প্লাস চার্জকে নষ্ট করার জন্য একটা ইলেকট্রন অ্যাডভান্স আকারে নেওয়া লাগে না। যেখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, দুইটা হাইড্রোজেন পরমাণু আলটিমেটলি পরমাণু আকারে যুক্ত হয়ে যায়। একটা হাইড্রোজেন পরমাণু এই নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু এই নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, বুঝতে পারছো? তো এখানে সরাসরি দুইটা হাইড্রোজেন পরমাণু পরমাণু আকারেই আলটিমেটলি যুক্ত হচ্ছে। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার আসো ভাই, কো এনজাইম এ। কো এনজাইম এ, এটার মধ্যে ধরো ভিটামিন বি থাকে, পাইরোফসফেট থাকে এবং অ্যাডিনাইলিক অ্যাসিড থাকে। জাস্ট একটু মাথায় রাখো, তাহলে হবে। আচ্ছা, তো এখানে আবার আমি একটু গঠনটাও দেওয়ার চেষ্টা করছি। এই গঠনটা আসলে দেওয়ার একটা কারণ আছে, তোমাদের তো এইসব শেখার দরকার নাই, তো আমি এখানে দিছি কেন? কারণ একটু বোঝো যে আমাদের এই যে আমাদের কোএনজাইম এ, তাদের একদম টার্মিনাল যে কার্বনটা আছে, শেষ কার্বনে কি আছে দেখো, সালফার এবং হাইড্রোজেন। এই সালফার এবং হাইড্রোজেনকে মাঝে মাঝে আমরা কি করি, এরকম ভাবে ডিনোট করে দেখাই। কোএনজাইম শেষের, হ্যাঁ, কোএনজাইম এর শেষে কি আছে, সালফার হাইড্রোজেনের একটা মূলক আছে। ওকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাসিটাইল কো এ পড়বো, তখন দেখবো কি অ্যাসিটাইল কো এ আলটিমেটলি এই যে হাইড্রোজেনটা এখানে দেখতে পারতেছি, এই হাইড্রোজেনকে সরায় সে যুক্ত হয়। হুম, জাস্ট একটু মাথায় রাখো, তাহলেই হবে। কোথায় এটা ইউজ হবে বলতো? অ্যাসিটাইল কোলিন সংশ্লেষণে এটা অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, যাই হোক, এগুলো আমরা হয়তো সামনেও দেখবো। তারপর আসলে হচ্ছে পরবর্তীতে আমরা কি দেখতেছি, এটিপি। অনেক কমনলি আমরা শিখছি এগুলা, তোমরা 9-10 এটা গঠন শিখে আসছো। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই না? অ্যাডিনোসিন মানে কি একটা নিউক্লিওসাইড, এটার মধ্যে অ্যাডেনিন নাইট্রোজেন বেস থাকে এবং পেন্টোজ সুগার থাকে। হ্যাঁ, রাইবোজ সুগার মেনলি এখানে পাওয়া যেতে পারে। এই দেখো আমাদের সেই রাইবোজ সুগারটা, এটা হচ্ছে আমাদের সেই অ্যাডেনিনটা, এবং এটা হচ্ছে আমাদের সেই ট্রাইফসফেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই রাইবোজ সুগার, এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যাডেনিন। এবং একটু মাথায় রাখবা, রাইবোজ এবং অ্যাডেনিন এদেরকে একসাথে কি বলতেছি? এই রাইবোজ এবং অ্যাডেনিনকে একসাথে বলা হয় অ্যাডিনোসিন। ঠিক আছে, এটা মাথায় থাকবে তো। আর এটা কি, এই পাশে এটা হচ্ছে আমাদের ট্রাইফসফেট। তিনটা ফসফেট না, ট্রাইফসফেট। হয়ে গেল। এখানে অনেক মজার বিষয় আছে, যেমন এই ট্রাইফসফেটের মধ্যে শেষের দুইটা ফসফেট, এদেরকে আমরা কি বলি বলতো? পাইরোফসফেট বলি। পাইরো ফসফেট। সো কেন এরকম আলাদা করে আমি নাম করতেছি, কারণ তারা হচ্ছে যে আমাদের এই যে ফসফেটের সাথে এই পাইরোফসফেট গুলো যে বন্ধন দিয়ে যুক্ত আছে, এই বন্ধনটা অনেক বেশি হাই এনার্জির হয়, হাই এনার্জি বন্ড। বুঝতে পারছো কি? মানে মানে এটাকে ভাঙলে আমি অনেক বেশি পরিমাণে এনার্জি পাবো। হ্যাঁ, রাফলি 7.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। জাস্ট একটু মাথায় রাখবা। আবার এই লাস্টের দিকে যে ফসফেট এখানে আছে, হুম, লাস্টের দিকে যে ফসফেট এখানে এই যে যুক্ত আছে, এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে মেনলি বলা হয় টার্মিনাল ফসফেট। হ্যাঁ, তা লাস্টের দিকে এই ফসফেটটাকে আমি কি বলবো? টার্মিনাল ফসফেট। টার্মিনাল ফসফেট। সো এই টার্মিনাল ফসফেট আবার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই না? আমরা জানি, যদি আমাদের এটিপি থেকে যদি একটা ফসফেট বের হয়ে যায়, তাহলে সেটা কিসে কনভার্ট হয় বলতো? এডিপি তে কনভার্ট হয় না? এডিপি তে কনভার্ট হয়। আবার এডিপির সাথে যদি ওই ফসফেটটা আবার যুক্ত হয়ে যায়, সেটা কিসে কনভার্ট হয়? এটিপি তে। এই প্রক্রিয়া কি ছিল বলতো? ফসফোরাইলেশন। বুঝতে পারছো? ওকে,
এটিপিকে আমরা কি বলতাম বলতো, এনার্জি কারেন্সি বলতাম না, জাস্ট এই কারণেই। এখানে অনেক বেশি পরিমাণ বন্ধন শক্তি বজায় থাকে। সূর্যের শক্তিটা আসলে এখানে বন্ধন শক্তি আকারে কনভার্টেড হয়ে জমা থাকে। এবার আসো এনজাইমের ক্রিয়া কৌশল, তোমাদের এইচএসসি এর জন্য এই টপিকটা একদম মাস্ট, না পড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা। সো প্রথমে জানতে হবে ভাই অ্যাক্টিভ সাইট বলতে কি বোঝায়। সো মাথায় রাখবা, এনজাইম গুলো সবসময় যৌগের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে। বাট যৌগ কিন্তু বা সাবস্ট্রেট গুলো কিন্তু এনজাইমে সব জায়গায় যুক্ত হইতে পারে না, নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সে নির্দিষ্ট কিছু জায়গায় যুক্ত হইতে পারে। সেই জায়গাগুলোকে আমরা কি বলতেছি বলতো? অ্যাক্টিভ সাইট। হ্যাঁ, দেখো এই যে এক বা একাধিক সক্রিয় স্থান থাকে, এবং এই সক্রিয় স্থানগুলো কিভাবে তৈরি হয়? পলিপেপটাইড চেইনের ফোল্ডিং এর কারণে তৈরি হয়। আমরা প্রোটিনের ডেফিনেশনে কি পড়ছিলাম? মেনলি এক বা একাধিক পলিপেপটাইড চেইন ফোল্ডিং হয়ে কিন্তু প্রোটিন তৈরি হয়, তাই না? সেটার সাথে তুমি একটু রিলেট করে পড়তে পারো। সেটার সাথে একটু রিলেট করে তুমি এখানে পড়তে পারো। আচ্ছা, ঠিক আছে। এখন এই অ্যাক্টিসাইডের প্রস্তাব কে দিয়েছেন বলতো? এমিল ফিশার, তাই না? এমিল ফিশার, তিনি রাইবোজ আবিষ্কার করছেন। হ্যাঁ, তিনি অ্যামিনো অ্যাসিডের আবিষ্কার করছেন, অনেক কিছু আবিষ্কার সে করছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে সেই জিনিসটা বলার চেষ্টা করছি। দেখো, এই অ্যাক্টিভ সাইটের বিষয়টা কেন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তালাচাবি মতবাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? লক এন্ড কি মেকানিজম, তালাচাবি মতবাদ। এই তালাচাবি মতবাদে কে দিছে বলো? এমিল ফিশারই দিছে। বুঝতে পারছো? এমিল ফিশার। সো তুমি কিন্তু জানো যে একটা তালা একটা স্পেসিফিক ধরনের চাবি দিয়ে খোলে। ওকে, আমি যদি ওই চাবির কপি তৈরি করি, প্যাটার্নটার কপি তৈরি করি, সেটা দিয়ে খুলবে, ঠিক আছে? বাট অন্য কোনো প্যাটার্নের চাবি দিয়ে কিন্তু তালাটা খুলবে না। সো একটা তালার জন্য তুমি চিন্তা করো, এক টাইপের চাবি কিন্তু প্রযোজ্য। বিষয়টা এরকম, একটা নির্দিষ্ট এনজাইম কিছু নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করবে, অন্য কোনো সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এনজাইমের ভিতরে কি থাকে? ওই যে অ্যাক্টিভ সাইট গুলা থাকবে, পলিপেপটাইড ফোল্ডিং হয়ে, তাই না? তুমি যদি এখানে তোমাদের বইয়ের ফিগারটা খেয়াল করে দেখো, এই যে আমাদের এনজাইম, তাই না? এই যে আমাদের এনজাইম, সেই এনজাইমের এই জায়গাগুলো হচ্ছে আমাদের সেই অ্যাক্টিভ সাইট। সে সাবস্ট্রেটকে ধরার জন্য এরকম ভাবে ফোল্ডিং হয়ে আছে, এরকম ভাবে সেটা ভাঁজ হয়ে আছে। এখানে ধরো এ একটা সাবস্ট্রেট, বি একটা সাবস্ট্রেট, তারা কি করবে? তারা হচ্ছে অনুরূপ জায়গা দিয়ে এনজাইমের সাথে এই জায়গায় যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে যুক্ত হয়ে তারা কি তৈরি করবে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর তারা বিক্রিয়া করে তারা হচ্ছে নতুন ভাবে পদার্থ আকারে ভেঙে যায়। ওকে, এখানে নিচে দেখো একটা এক্সাম্পলও দেওয়া আছে। যেমন ধর এখানে তোমার সুক্রোজের কথা বলা আছে, ঠিক আছে? সুক্রোজের কথা বলা আছে। এই সুক্রোজ আমাদের পদার্থটা, সাবস্ট্রেটটা, সুক্রোজ হচ্ছে এখানে সাবস্ট্রেট। হ্যাঁ, সুক্রোজটা এখানে হচ্ছে সাবস্ট্রেট, এবং সুক্রেজ এটা হচ্ছে এনজাইম। ওকে, সুক্রেজটা কি বলো? এনজাইম। তো প্রথমে কি হবে? সুক্রোজটা কি করবে? সুক্রেজের অ্যাক্টিভ সাইটে বসবে, বসে সেটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। হ্যাঁ, সুক্রোজের একটা কমপ্লেক্স তৈরি করবে। দেন আলটিমেটলি আমাদের হ্যাঁ, বিক্রিয়া হয়ে আমাদের সুক্রোজটা ভেঙে গিয়ে প্রোডাক্ট মানে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যাবে। বাট এনজাইম যেটা ছিল সুক্রেজ, সেটা কিন্তু আগের মতোই বজায় থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। এবার হ্যাঁ, এই কথাগুলো আমি অলরেডি এখানে বলার চেষ্টা করছি। এবার আসো ইনডিউসড ফিট বলতে কি বোঝায়। হ্যাঁ, সো তালাচাবি মতবাদকে বর্তমানে কিন্তু পরিত্যাজ্য বলার চিন্তা করা হয়, বুঝছো? রাইট, পরিত্যাজ্য মানে আর গ্রহণ করা হয় না, ঠিক আছে? সত্য হইতে পারে, নাও হইতে পারে, বাট আমরা সেটাকে একসেপ্ট করতেছি না। বরঞ্চ তার চেয়ে ভালো মতবাদ কোনটা বলতো? ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট, হ্যাঁ, রাইট। ইনডিউসড ফিটকে যদি বাংলায় বলি তাহলে কি আসবে বলতো? আবেশীয় গ্রহণ, বা হ্যাঁ, ফিট মানে কি বলতো? গ্রহণ তুমি বলতে পারো। হ্যাঁ, বা আবেশীয় যুক্তিকরণ এরকম তুমি বলতে পারো। আবেশীয় তুমি সংযুক্তি তুমি বলতে পারো, তাই না? ফিট। আচ্ছা, তাই বিষয়টা কি, আমরা যখন এমিল ফিশারের ওই তালাচাবি মতবাদটা পড়তেছিলাম তখন কি দেখছিলাম? আমাদের অ্যাক্টিভ সাইট গুলা কিন্তু নির্দিষ্ট, সুনির্দিষ্ট, তার মানে আমি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরই বিক্রিয়া করতে পারবো। বাট পরবর্তীতে দেখা যায় কি, যে একটা নির্দিষ্ট এনজাইম কয়েক ধরনের সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করতে পারে। একটা নির্দিষ্ট এনজাইম কয়েক ধরনের সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করতে পারে। তো বিষয়টা হচ্ছে কেন ভাই এরকম বিক্রিয়া করতেছে? কারণ সে কন্টিনিউয়াসলি তার অ্যাক্টিভ সাইটটাকে চেঞ্জ করতে পারে। তার প্রোটিনের ফোল্ডিংটাকে সে কন্টিনিউয়াসলি পরিবর্তন করে বিভিন্ন সাবস্ট্রেটের সাথে যুক্ত হইতে পারে। বুঝতে পারছো আমার কথা? তো এটা তুমি একটু মাথায় রাখবা। এটা তুমি একটু মাথায় রাখবা। যেমন এখানে হয়তো একটু দেখানোর চেষ্টা করা হয়েছে, যদিও ছবিটা অত বেশি, হ্যাঁ, ক্লিয়ার কাট না। এখানে তুমি চিন্তা করো, যদি সাবস্ট্রেট যেরকম সাইজের হবে, এনজাইমটা হচ্ছে সেরকম ভাবেই একটা অ্যাক্টিভ সাইট তৈরি করবে, যাতে সাবস্ট্রেটটা এখানে এসে যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? এটাকে আমরা কি বলতেছি? ইনডিউসড ফিট। ওকে, দেখো এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ,
ফিট হয় না। তো ফিট হওয়ার জন্য কি করতে হয় বলতো? এই যে এনজাইমের আকার পরিবর্তন করতে হয়, প্রোটিনের ফোল্ডিংটাকে চেঞ্জ করতে হয় যাতে সেটা সঠিকভাবে ফিট করতে পারে। এটাকে আমরা ইনডিউসড ফিট বলি। আচ্ছা, তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো এই ইনডিউসড ফিটটাকে নিশ্চয়ই কোনো পদার্থ ত্বরান্বিত করতে পারে, কোনো পদার্থ হ্রাস করতে পারে। ঠিক আছে? তো জাস্ট একটু মাথায় রাখবা, ইনডিউসড ফিটকে যে ত্বরান্বিত করে সে হচ্ছে কি? ইফেক্টর। সেটা কি বলতো? ইফেক্টর। ওকে। এবং যে হচ্ছে এটাকে হ্রাস করে সে হচ্ছে ইনহিবিটর। ওকে। তো ইফেক্টর কারা? তুমি অ্যাক্টিভেটর গুলো কি ইফেক্টর হিসেবে চিন্তা করতে পারো, তাই না? এই যে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম যেগুলো আমরা পড়ে আসছি। আর ইনহিবিটরে কিন্তু বেশ কিছু পদার্থ থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু মাথায় রাখো আর কি। দেখো, ইনহিবিটর কারা? কিছু কিছু পদার্থ এনজাইমের কাজে হচ্ছে বাধা দান করে। ঠিক আছে? বাধা দান করে বা কন্ট্রোল করে তুমি বলতে পারো। ঠিক আছে? বাধা দেওয়া মানে কি? কন্ট্রোল করা, রাইট? এরকম বিষয়টা। ধরো তোমার ছোট ভাই, সে ধরো হচ্ছে বৃহস্পতিবারে হাফ ক্লাস করে স্কুল থেকে হচ্ছে দুপুরের মধ্যে বাসায় চলে আসে। তো একটা দিন হচ্ছে সে হচ্ছে অনেক সন্ধ্যা করে বাসায় আসলো। কেন? সে ঘুরতে গেছে। হ্যাঁ, হয়তো ঘুরতে টুরতে গেছে ভাই, সপ্তাহে একদিন যাইতেই পারে। ঠিক আছে? ও তো একটা মানুষ, তাই না? বাট তুমি কি করলা যে না, তাকে একটা বকা দিলা যে তুমি বাসায় না বলে কেন গেছো, যদি কোনো বিপদ আপদ হইতো। বিষয়টা কি? তাহলে তুমি তোমার ছোট ভাইকে কন্ট্রোল করলা। বিষয়টা এরকম। আমাদের ইনহিবিটর, তুমি বলতে পারো ভাই এনজাইমের কাজ তো বিক্রিয়াটাকে ত্বরান্বিত করা, তাহলে আমি এখানে আরো ইনহিবিটর দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা কেন করব? কারণ হচ্ছে এনজাইমের ক্রিয়াকলাপকে কন্ট্রোল করা। কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো, দেখো এখানে কি বলছে, ইনহিবিটর এনজাইমের অ্যাক্টিভ সাইটে আগেই সংযুক্ত হয়ে যায়, যেটাকে আমরা অ্যালোস্টেরিক সাইট বলি। সেটাকে আমরা কি বলি বলতো? অ্যালোস্টেরিক সাইট বলি। এখানে আসলে ভিন্ন ধরনের একটা সাইট থাকতে পারে। সেই অ্যালোস্টেরিক সাইটে যদি ইনহিবিটর যুক্ত হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের এই অ্যাক্টিভ সাইটের ক্রিয়াকলাপটা হ্রাস পেয়ে যাবে। দেখছো এখানে অ্যাক্টিভ সাইটটা কি হয়ে গেল? অনেকটা সংকুচিত হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, যার ফলে এই আমাদের সাবস্ট্রেটটা আর অ্যাক্টিভ সাইটের ভিতরে যুক্ত হতে পারছে না। ঠিক আছে? তার মানে বিষয়টা কি, ইনহিবিটর অ্যালোস্টেরিক সাইটের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভ সাইটের গঠনটাকে চেঞ্জ করে ফেলবে, যার ফলে সাবস্ট্রেটটা ওই অ্যাক্টিভ সাইটের মধ্যে আর যুক্ত হইতে পারবে না। ঠিক আছে? এরকম বিষয়টা। ওকে। জাস্ট একটু মাথায় রাখো। আচ্ছা, এবার আসো, অ্যালোস্টেরিক এনজাইম কারা? অ্যালোস্টেরিক এনজাইম কারা? যারা খুব সহজে বিভিন্ন রকম সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। ওকে। মানে খুব সহজে তারা কি করতে পারে বলতো? ওই ওই অ্যাক্টিভ সাইটটাকে চেঞ্জ করে ফেলতে পারে। হুম। দেখো, যাদের একাধিক সাব ইউনিট থাকে, এই একাধিক সাব ইউনিট দিয়ে সে খুব সহজেই তার আকৃতি এবং কাজকে পরিবর্তন করে ফেলতে পারে। এই ধরে এনজাইমগুলোকে আমরা কি বলতেছি? অ্যালোস্টেরিক এনজাইম বলতেছি। ঠিক আছে? দেখো, এই যে অ্যালোস্টেরিক এনজাইমের কার্যকারিতাকে কে নিয়ন্ত্রণ করে বলতো? এই যে ইফেক্টর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বা ওই যে আমরা পড়তেছিলাম না বলতো, অ্যাক্টিভেটর, তাদের কথা তুমি চিন্তা করতে পারো। তারা হচ্ছে আলটিমেটলি এই যে অ্যালোস্টেরিক সাইটেই যুক্ত হয়। হ্যাঁ, বুঝতে পারছো? অ্যালোস্টেরিক সাইটেই যুক্ত হয়। আচ্ছা, এখন দেখো ক্রিয়াকলাপের ভিত্তিতে আবার এই ইফেক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। মোস্ট অফ দ্য ইফেক্টর আসলে অ্যাক্টিভেটরই হয়, মানে ধাতুর ইফেক্টর গুলা। কিছু কিছু ইফেক্টর এখানে ইনহিবিটর হইতে পারে। বাট তারা যুক্ত হবে কোথায়? যুক্ত হবে অ্যালোস্টেরিক সাইটে। ওকে। আচ্ছা, এই যেখানে কার্যকরী শক্তি বা সক্রিয়ণ শক্তি, আমাদের অ্যাক্টিভেশন এনার্জির কথা বলা হয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, যদি আমি অ্যাক্টিভেশন শক্তিকে কমায় দেই তাহলে বিক্রিয়া বেশি বেশি হবে, যদি সেটাকে বাড়ায় দেই তাহলে বিক্রিয়া কম কম হবে। আলটিমেটলি এই আমাদের ইফেক্টর গুলো, হ্যাঁ, অ্যাক্টিভেটর বলো বা ইনহিবিটর বলো, তারা কিন্তু এই মেকানিজমেই কাজ করে, সক্রিয় শক্তিকে পরিবর্তন করার মাধ্যমেই কাজ করে। এবার আসো এনজাইমের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা আবার লেস ইম্পর্টেন্ট, জাস্ট একটু জেনে রাখতে পারো। গঠনের উপর ভিত্তি করে আমরা এনজাইমকে দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সরল প্রোটিন দিয়ে যেটা তৈরি হয় তারা, সেটা হচ্ছে সরল এনজাইম। যৌগিক বা কনজুগেটেড প্রোটিন দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কনজুগেটেড এনজাইম। রাইট? এটা তো আর নতুন কিছু না। তো দেখো, এই যেখানে বলাও আছে জিনিসটা, সরল এনজাইমের মধ্যে কি আছে বলো? সুক্রেজ আছে এবং অক্সিডেজ আছে। এবং কনজুগেটেড এনজাইমের মধ্যে এনজাইম পার্টের সাথে ধরো আমাদের কো এনজাইম বা কো ফ্যাক্টর এগুলো যুক্ত হতে পারে। এফএডি এটা একটা কো এনজাইম, এনএডি এটা একটা কো এনজাইম, তাই না? সো এগুলো আমরা আগে থেকে জানি। আচ্ছা, এবার আসো কি ধরনের বিক্রিয়াকে আমি প্রভাবিত করতেছি বা ত্বরান্বিত করতেছি তার উপর ভিত্তি করে আমরা এনজাইমকে মোট 6টা ভাগে ভাগ করি। হ্যাঁ, অফিসিয়ালি 6টা ভাগে ভাগ করা হয়। আইইউবি ক্লাসিফিকেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর বোটানি, সেই ক্লাসিফিকেশন আমি 6টা ভাগে ভাগ করতে পারি। এছাড়াও কিন্তু আরো এক্সট্রা 3টা ভাগ আছে, আমি তোমাদের সবকিছুই পড়াবো, সমস্যা নেই। তো এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে, হ্যাঁ, আইইউবি ক্লাসিফিকেশনটা, আইইউবি ক্লাসিফিকেশন, এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো। OTH,
LIL, OTH LIL CEP। আমার এটা মনে থাকতো, হ্যাঁ। OTHLILCEP আমার এইভাবে মনে থাকতো। তো তোমরা চাইলে অন্যভাবে ছন্দ ইউজ করতে পারো, বাট আমি এভাবে আসলে পড়তাম। তো এটা হচ্ছে আমাদের IUB ক্লাসিফিকেশন। বাকিগুলো আসলে এই ছয়টারই একটা তুমি বলতে পারো ব্রেক ব্রেক অফ ভার্সন, হ্যাঁ, মানে অন্যরকম একটা ভার্সন, জাস্ট একটু জানলেই চলবে। কোনটা দিয়ে কি বোঝায় আসো বুঝি একটু। ও দিয়ে বোঝায় কি অক্সিডো অক্সিডো রিডাকটেস, অক্সিডো রিডাকটেস। টি দিয়ে কি বোঝাবে বলো তো? ট্রান্সফারেস। কি বোঝাবে বলো? ট্রান্সফারেস। ওকে। এইচ দিয়ে কি বোঝাবে? হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস। ওকে। এল দিয়ে কি বোঝাবে বলো তো? আহ লাইয়েস। আই দিয়ে বোঝাবে হচ্ছে আইসোমারেস, আইসোমারেস। আর এল দিয়ে কি বোঝাবে বলো তো? লাইগেস। হুম। এল দিয়ে কি বোঝাবে? লাইগেস। সি দিয়ে বোঝাবে হচ্ছে কার্বক্সিলেস, কার্বক্সিলেস। ই দিয়ে বোঝাবে হচ্ছে এপিমারেস। ওকে। আর এপি দিয়ে কি বোঝাবে বলো তো? ফসফোরাইলেটিক এনজাইম, বা এখানে তুমি বলতে পারো হচ্ছে ফসফোরাইলেস, ফসফোরাইলেস। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? এখন আমরা এগুলো একটু বিস্তারিতই পড়ার চেষ্টা করব, নতুন কিছু আর কি এখানে নাই। তো প্রথমে আসো ভাই, অক্সিডো রিডাকটেস। অক্সিডো রিডাকটেস তার মানে কি? এখানে অক্সিডেশনও হচ্ছে, তাই তো। জারণের বিষয়টা হচ্ছে, আবার রিডাকশনের বিষয়টা কিন্তু হচ্ছে। তার মানে যে এনজাইমটা একই সাথে জারণ বিজারণ করতে পারে সে কি? অক্সিডো রিডাকটেস। তোমরা নিশ্চয়ই পড়ছিলা যে জারণ বিজারণ কি যুগপৎ বিক্রিয়া। তোমরা যেখানে জারণ হয় সেখানে অবভিয়াসলি বিজারণ হবে, তাই না? আচ্ছা, এখন এখানে আর কি সুন্দর করে বলার চেষ্টা করা হয়েছে যে জারণ কোনটাকে আমি বলবো আর বিজারণ কোনটাকে আমি বলবো। তো তোমরা হয়তো এটা জানো, তোমরা হয়তো এটা শিখছো যে যখন কোনো অণুর সাথে, এটা আমি একটু বলি না, বিস্তারিত বলে দিই, সমস্যা নাই। এটা আমি একটু বিস্তারিত বলে দিই যে জারণ বা অক্সিডেশন কোনটা হয়। জারণ বা অক্সিডেশন এটা কোনটা হবে, এবং বিজারণ বা রিডাকশন এটাই বা কোনটা হবে। আচ্ছা, সো আমাদের কেমিস্ট্রির যে ধারণাটা সেটা আগে আমি বলি। জারণ মানে কি বলতো? ইলেকট্রনের ক্ষরণ। ইলেকট্রন ত্যাগ হলে সেটাকে আমি জারণ বলবো। তাহলে ইলেকট্রন গ্রহণ হলে সেটাকে আমি কি বলবো বলো? নিশ্চয়ই আমি সেটাকে বিজারণ বলবো। আচ্ছা, জারণ মানে কি বলতো? জারণ সংখ্যার বারণ। হুম। অর্থাৎ অক্সিডেশন নাম্বার যেখানে বৃদ্ধি পাবে সেটাই কি হয়ে যাবে? জারণ। তাহলে বলো, অক্সিডেশন নাম্বার যদি হ্রাস পায়, অক্সিডেশন নাম্বার যদি হ্রাস পায় তাহলে সেটা কি হবে? নিশ্চয়ই বিজারণ হবে, তাই না? আচ্ছা, জারণ মানে কি বলতো? কোনো ঋণাত্মক মূলক যদি যুক্ত হয়, কোনো নেগেটিভ গ্রুপ যদি যুক্ত হয়, নেগেটিভ গ্রুপ যদি যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে জারণ বোঝাবে। নেগেটিভ গ্রুপের মধ্যে কে থাকতে পারে বলো তো? এখানে মেনলি তুমি অক্সিজেনকে চিন্তা করতে পারো, অথবা কোনো হ্যালোজেনকে তুমি চিন্তা করতে পারো, সালফার বা নাইট্রোজেনকেও তুমি চিন্তা করতে পারো। মেনলি আমি অক্সিজেনটাকে নিয়ে বেশি কনসার্ন থাকবো, ঠিক আছে। আর যদি আমাদের এই নেগেটিভ গ্রুপটা সরে যায়, মুক্ত হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে বলো? সেটা হয়ে যাবে হচ্ছে বিজারণ। একদম উল্টা ভাবে চিন্তা করো। যদি কোনো পজিটিভ গ্রুপ, যদি কোনো পজিটিভ গ্রুপ যদি এখানে যুক্ত হয়, হ্যাঁ সরি, যদি কোনো পজিটিভ গ্রুপ, উল্টা করে দিবা, হ্যাঁ, যদি মুক্ত হয়, যদি মুক্ত হয় সেটাকে আমি কি বলবো? জারণ বলবো। পজিটিভ গ্রুপের মধ্যে কি আছে বলো তো? হাইড্রোজেন আছে, বিভিন্ন ধাতু আছে, তাই না? তাহলে চিন্তা করো এই পাশে কি আসবে? যদি কোনো পজিটিভ গ্রুপ মুক্ত না হয়ে যদি যুক্ত হয় সেটাকে আমি কি বলবো? বিজারণ বলবো। তাহলে এখানে তুমি মেনলি হাইড্রোজেনকে চিন্তা করবা, অথবা কোনো ধাতুকেও তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ। মেনলি এখানে আমি হাইড্রোজেনটাকে নিয়ে বেশি কনসার্ন থাকবো। যদি এক্সাম্পল বোঝার চেষ্টা করি, লেটস সে আমাদের এনএডি, এটা নিয়ে বলি। এনএডিটা আলটিমেটলি কি হবে বলতো? এটা হচ্ছে এনএডি H+ প্রোটনে কনভার্ট হতে যাচ্ছে। তাহলে একটু বোঝো, এনএডি হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। এনএডি কি হচ্ছে বলতো? এনএডি হচ্ছে হাইড্রোজেনের সাথে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হলে সেই প্রক্রিয়ার নাম কি বলো? বিজারণ। যুক্ত হলে সেই প্রক্রিয়ার নাম কি? বিজারণ। ওকে। আচ্ছা, আর যদি হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে হাইড্রোজেন বের হইলে সেই প্রক্রিয়ার নাম কি বলতো? হাইড্রোজেন বের হয়ে গেলে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ। যদি আমাদের হাইড্রোজেনটা মুক্ত হয়ে যায়, তাহলে সেই প্রক্রিয়ার নাম হবে জারণ। একটু মাথায় রাখবা, ঠিক আছে। একটু মাথায় রাখলে আমার মনে হয় যে যথেষ্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আর কি সেই কথাগুলো আলটিমেটলি
উল্লেখ করা হয়েছে যে এখানে কি হতে পারে, এই যে হাইড্রোজেন, অক্সিজেন বা ইলেকট্রন সংযুক্ত বা বিযুক্ত মানে বিমুক্ত হইতে পারে, ঠিক আছে, এরকম বিষয়টা। এবং এখানে আমি এই জিনিসগুলো উল্লেখ করছি, কোনটা হচ্ছে অক্সিডেশন, কোনটা রিডাকশন। ওকে, কিছু এনজাইমের নাম দেওয়া আছে, দেখো, সাইটোক্রোম অক্সিডেজ, ফসফোগ্লিসারাল ডিহাইড্রোজিনেস, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। মাথায় রাখবা, অক্সিডেজ, রিডাকটেজ, হ্যাঁ, ডিহাইড্রোজিনেস, এরা সবাই হচ্ছে অক্সিডো রিডাকটেজ। একটা বিক্রিয়া আমি এখানে দিছি, আমি জানি বিক্রিয়াটা তোমাদের এখন বুঝতে সমস্যা হবে। এই বিক্রিয়াগুলো যখন তোমরা গ্লাইকোলাইসিস পড়বা, যখন তোমরা হচ্ছে ক্যালভিন সাইকেল পড়বা, ক্যালভিন চক্র, তখন এগুলো আবার ইজিয়ার হবে। জাস্ট এখন একটু বোঝার পারপাসে তোমরা মনে রাখো, যদি রিটেন আসে এক্সাম্পল হিসেবে জাস্ট মনে রাখবা, ঠিক আছে। এখন অত বেশি তুমি না বুঝলেও চলবে এটা, ঠিক আছে। তো আমি যতটুকু এক্সপ্লেন করা সম্ভব করে দেই। দেখো, গ্লিসারেল ডিহাইড, তাই না, গ্লিসারেল ডিহাইড এটা কিন্তু আমরা হচ্ছে ওই অ্যালডো ট্রায়োজের মধ্যে পড়ে আসছিলাম, তাই না। যদি তার 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত থাকে, গ্লিসারেল ডিহাইডের 3 নাম্বার কার্বনে যদি একটা ফসফেট যুক্ত থাকে, সেটা হয়ে যাবে 3 ফসফোগ্লিসারেল ডিহাইড। এটার সাথে যদি একটা পিআই যুক্ত হয়, পিআই মানে কি বলতো, ইনঅর্গানিক ফসফেট। ওকে, পিআই মানে কি, ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট, প্রশ্ন করতে পারো ভাই, ইনঅর্গানিক ফসফেট হলে আইপি বললে ভালো হতো না, আইপি বললে ভালো হতো। বুঝতে পারছো কেন পিআই বলা হয়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যে আমি কেন আইপি না বলে পিআই বললাম, হ্যাঁ, এটা একটু চিন্তা করো। আচ্ছা, তো এখানে আলটিমেটলি কি হয়ে যাবে, এই যে ফসফেটটা, এটা কিন্তু একটা ফসফেট, তাই না, ফসফরিক অ্যাসিড থেকে আসে। তো এই ফসফেটটা কি হবে বলতো, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে তো আগে থেকে 3 নাম্বার কার্বনের একটা ফসফেট ছিলই, এই ফসফেটটা কি করবে, 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে যাবে। সো যৌগটা এখন কি হয়ে যাবে, 1,3 বিসফসফো হয়ে যাবে, ঠিক আছে, 1,3 কি হয়ে যাবে বলতো, বিসফসফো হয়ে যাবে। আরেকটা কথাও সাথে মনে রাখো, আমি জানি এখন একটু বিষয়টা কেমন জানি জটিল জটিল হয়ে গেছে, তাই না, আমার কথাগুলো তাহলে মনোযোগ দিয়ে শোনো। আরেকটা কথা মনে রাখবা কি, একই কার্বনে 2টা ফসফেট থাকলে সেই যৌগকে আমি কি বলবো, ডাইফসফেট। 3টা থাকলে ট্রাইফসফেট, যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, একই কার্বনে 3টা ফসফেট কিন্তু আমরা দেখে আসছি, তাই না, একটার পর একটা ফসফেট, তাই না, ওই যে যখন আমি টার্মিনাল ফসফেট, পাইরোফসফেট বলতেছিলাম। আর যদি ভিন্ন ভিন্ন কার্বনে আমাদের 2টা ফসফেট থাকে, তখন তাকে আমি বলেছি বিসফসফেট। একই কার্বনে থাকলে ডাইফসফেট, ভিন্ন ভিন্ন কার্বনে থাকলে হচ্ছে বিসফসফেট। এখানে আলটিমেটলি 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে কি আছে বলতো, 2টা ফসফেট আছে। এই জন্য সেটা হয়ে কি হয়ে গেল, কি বলতো, বিসফসফো যৌগ হয়ে গেল। এখন সেটাকে আমি গ্লিসারল ডিহাইড থেকে কিসে কনভার্ট করলাম, গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট করলাম। কেন, কারণ তুমি মাথায় রাখবা, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করে, বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। তার মানে এখানে আলটিমেটলি সেটা কি হয়ে গেছে বলতো, জারিত হয়ে গেছে। বুঝতে পারছো, তার মানে সে কিন্তু আলটিমেটলি হাইড্রোজেন ছেড়ে দিছে। তার মানে তুমি বলতে পারো এই বিক্রিয়া একই সাথে এনএডিটা, এই যে দেখছো আমি নিচে লিখেও রাখছি, এনএডিটা হচ্ছে এই যৌগ থেকে হাইড্রোজেন টেনে নিয়ে নিজে বিজারিত হয়ে গেছে, যৌগটাকে জারিত করে ফেলছে। যার ফলে যার ফলে অ্যালডিহাইড এখানে জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। কথাগুলো কি কঠিন লাগলো? যদি তোমার কঠিন লাগে রিভিউ করে, রিপিট করে শুনে নাও, অথবা তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। এরপর চলে আসো ভাই ট্রান্সফারেজ। তো ট্রান্সফারেজ এনজাইমের কাজটা কি হবে বলতো, সে কোনো মূলককে কি করবে, পরিবহন করবে, ট্রান্সফার করবে, ঠিক আছে, ট্রান্সফার করবে, এটা হচ্ছে মেনলি বিষয়টা। এখানে তোমার হচ্ছে বিভিন্ন কাইনেজ এনজাইমটা এই ট্রান্সফারেজ এনজাইমের হিসেবে ভূমিকা রাখে। কাইনেজ এনজাইম কি ট্রান্সফার করে বলতো, সে মেনলি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট পিআই কে ট্রান্সফার করে। ওকে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখানে আরো কিছু হইতে পারে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি, তোমাদের বইয়ের এক্সাম্পল, গ্লুটামিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেই গ্লুটামিক অ্যাসিড থেকে একটা NH2 সরে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কাছে চলে যায়। গ্লুটামিক অ্যাসিড হচ্ছে NH2 বা অ্যামিনো গ্রুপটাকে অপসারণ করে নিজে কনভার্ট হয়ে যাবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে। এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NH2 গ্রহণ করে, কনভার্ট হয়ে যাবে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিডে। বুঝতে পারছো, জিনিসটাকে বোঝা গেল? আশা করি এটা ক্লিয়ার। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, পড়ে নিতে পারো। হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস যারা হচ্ছে মেনলি হাইড্রোলাইসিস করবে, তাই না, কোয়াইট অবভিয়াস কথা, রাইট। যেমন ধরো সুক্রেস, প্রোটিয়েজ, ফসফেটেজ, অ্যাস্টারেজ, তাই না। সুক্রোজকে আমি যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে পানির সাথে বিক্রিয়া দেওয়া হইতে হবে, সেই ক্ষেত্রে আমরা সুক্রেজ এনজাইমটাকে নিব। অর্থাৎ সুক্রেজটা কি হয়ে যাবে বলতো, এই ক্ষেত্রে হাইড্রোলেস হয়ে যাবে। সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে, এগুলো তো ভাই বেসিক কথা, আগে থেকে আমরা জানি, তাই না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাইয়েস। হ্যাঁ, মনে রাখতে হবে, লাইগেস যেটা হচ্ছে লাইগেশন করে মানে জোড়া লাগায়, আর লাইয়েস যেটা হচ্ছে লাইসিস করে, সেটা হচ্ছে কি করবে বলতো, লাইসিস করবে মানে ভাঙবে। তার মানে লাইগেস জোড়া লাগাবে, লাইসিস ভাঙবে। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা,
এটা কি করে বলতো, হাইড্রোলাইসিস বা জারণ বিজারণ এই ধরনের প্রসেস ছাড়াই সে অন্য কোনো উপায়ে কোনো মূলককে কি করবে, কোনো যৌগকে ভাঙবে, সোজা কথা। তাই তো? এখানে আমরা এই ট্রান্সফার দিয়ে আবার কনফিউজড হয়ে যায় না। এখানে কিন্তু ওই ট্রান্সফারেজ এনজাইমের কাজটা না, এখানে মেইনলি সে সাবস্ট্রেটকে ভাঙবে। মানে সাবস্ট্রেটে একটা পদার্থ থাকবে, প্রোডাক্টে দুইটা পদার্থ থাকবে, তাই না? অনেকে এটা কনফিউজড হয়ে যাও। আবার দেখো, আমাদের মেনলি হাইড্রোলাইজের মধ্যে কি হয়, সাবস্ট্রেটের সাথে পানি থাকে, তাই না? বাট এখানে এখানে কিন্তু সাবস্ট্রেটের সাথে পানি থাকাটা ম্যান্ডেটরি না, থাকবে না। ওকে, এখানে এক্সাম্পল কি হইতে পারে দেখো, অ্যালডোলেজ বা আইসোসাইট্রেট লাইএস, ফিউমারেজ বা সাইট্রিক সিনথেস। সো অ্যালডোলেজটাই ভালো করে মাথায় রাখবা, আমি যেগুলো মার্কিং করে দিই সেগুলো একটু মাথায় রাখবা রিটেনে লেখার জন্য, এগুলো এমসিকিউতে দিবে। যেমন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে 6টা কার্বন আছে, 2টা ফসফেট আছে, হ্যাঁ, 6টা কার্বন 2টা ফসফেট আছে। সো অ্যালডোলেজ এনজাইম এসে কি করে জানো, এই 6টা কার্বনকে সমান 3টা কার্বনে ভাগ করবে, 3টা কার্বনে ভাগ করে দিবে, ঠিক আছে? রাইট, ট্রায়োজে কনভার্ট করে, একটা হচ্ছে আমাদের অ্যালডোট্রায়োস গ্লিসারলডিহাইড, এবং আরেকটা হচ্ছে কিটোট্রায়োস, হ্যাঁ, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ফসফেটকেও সে দুইটা ভাগে ভাগ করে, একটা ফসফেট অ্যালডোট্রায়োজে দেয় এবং আরেকটা ফসফেট কিটোট্রায়োজে দেয়। তাহলে অ্যালডোট্রায়োজ হয়ে যাবে 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 নাম্বার কার্বনে এখানে কি হচ্ছে, 3 নাম্বার কার্বনে এখানে হচ্ছে ফসফেটটা যুক্ত হচ্ছে, আর এখানে তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ওকে, এখানেও কিন্তু আলটিমেটলি 3 নাম্বার কার্বনে ফসফেটটা যুক্ত হয়। আচ্ছা, এবার আসো আইসোমারেজ মানে কি, যেই এনজাইমগুলা কোনো অণুকে তার আইসোমার বা সমাণুতে কনভার্ট করবে। ঠিক আছে, আইসোমার মানে কি বলতো, আইসোমার মানে হচ্ছে সমাণু। আইসোমার মানে হচ্ছে সমাণু, তাই না? সমাণু কি ছিল বলো, বলতে পারবা? যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাই না? যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে পরস্পরের সমাণু। সো অ্যালডোজ এবং কিটোজ এরা কিন্তু পরস্পরে কি হয় বলতো, সমাণু হয়, তাই না? অর্থাৎ যেসব এনজাইম গুলো অ্যালডোজকে কিটোজে এবং কিটোজকে অ্যালডোজে কনভার্ট করতে পারে, তারাই হচ্ছে আইসোমারেজ। যেমন ফসফোগ্লুকো আইসোমারেজ বা মিউটেস, তাই না? ফসফোগ্লুকো আইসোমারেজ, এটা নামটা নামটা মনে রাখবা, সামনে তোমাদের চ্যাপ্টার 9-এ লাগবে। গ্লুকোজ 6 ফসফেটকে এই ফসফোগ্লুকো আইসোমার্স কি করবে, ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করবে। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। লাইগেস যে হচ্ছে জোড়া লাগাচ্ছে, তাই না, এরকম বিষয়টা। কে কে আছে দেখো, এখানে তোমার গ্লুটামিক সিনথেটেজ আছে, হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে সিনথেটেজ আছে, পাইরুভিক পাইরুভেট কার্বক্সিলেজ আছে। একটু কথা মাথায় রাখবা ভাইয়া, যে সিনথেজ এবং সিনথেটেজ দুটো কিন্তু ভিন্ন জিনিস, হ্যাঁ। সিনথেস, একটু বোঝো, সিনথেস এবং সিনথেটেজ এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সিনথেজের ক্ষেত্রে কোনো এটিপি প্রয়োজন নাই, এখানে এটিপির কোনো কারসাজি নাই, বাট সিনথেটেজে অবশ্যই আমাদের এটিপির দরকার আছে। তুমি দেখো এখানে কিন্তু আমি এটিপি উল্লেখ করছি, তাই না, শক্তি এখানে অবশ্যই লাগবে। তো একটা গ্লুটামিক সিনথেস আমি সিনথেটেজ আমি দেওয়ার চেষ্টা করছি, এটা কি করবে, গ্লুটামিক অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিডের সাথে একটা NH3 কে যুক্ত করবে, তৈরি করবে কি বলতো, গ্লুটামিন তৈরি করবে, এবং এখানে আলটিমেটলি এই এটিপি ভেঙে যেয়ে এডিপি এবং পিআই তৈরি করবে। ঠিক আছে, এটিপি ভেঙে যেয়ে এডিপি এবং পিআই এখানে তৈরি করবে। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? তো আশা করি এটা আবার তোমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, ঠিক আছে, এখানে আবার হচ্ছে ডিএনএ লাইগেজের কথা বলা আছে, ওকাজাকি খন্ডসমূহকে জোড়া লাগে কে বলো, ডিএনএ লাইগেজ না, এই কথাটাও বলা আছে। তো এগুলো গেল আইওবি ক্লাসিফিকেশন। আচ্ছা, এবার আসো ভাই, আমি যদি হচ্ছে চলে আসি বাকি তিনটার মধ্যে। তার মধ্যে প্রথমে কি আছে বলো, কার্বক্সিলেজ। হ্যাঁ, কার্বক্সিলেজ তুমি বলতে পারো। আসলে কার্বক্সিলেজ ধরো একটা তোমার লাইগেজ এনজাইমে তুমি বলতে পারো, এখানে কি করবে, কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে পারে, তাই না, অথবা কার্বন ডাইঅক্সাইডকে বিযুক্তও করতে পারে, হ্যাঁ, মানে লাইগেজ লাইগেজ দুইটাই হইতে পারে। যেমন ধরো রুবিস্কো, রুবিস্কো একটা ফুল ফর্ম আছে কি জানো, রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেস। সে রাইবোলোজ 1,5 বিসফসফেট নামে যে যৌগটা আছে, ক্যালভিন চক্র যেখান থেকে শুরু হয়, তার সাথে কার্বন ডাইঅক্সাইডকেও যুক্ত করতে পারে, এই জন্য সে কার্বক্সিলেজ, অথবা অক্সিজেনকেও যুক্ত করতে পারে, এই জন্য সে অক্সিজেনেজও হয়। অনেক কঠিন হয়ে গেল আমি জানি, জাস্ট তুমি বিক্রিয়াগুলো মাথায় রাখবা। এই দেখো, রাইবোলোজ 1,5 বিসফসফেট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে রুবিস্কো এনজাইমের প্রভাবে, তৈরি করতেছি কি বলো, অস্থায়ী কিটো অ্যাসিড। শেষ। এপিমারেজ, এপিমারেজ কি জানো, এপিমারেজ হচ্ছে আসলে এক ধরনের কি তুমি বলতে পারো কি, আইসোমারেজ, হ্যাঁ, এক ধরনের আইসোমারেজ তুমি বলতে পারো। ওকে, এখন বিষয়টা হচ্ছে তাহলে কোন ধরনের আইসোমারেজ হবে। আমরা আইসোমারেজে কি দেখছিলাম, আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত ভিন্ন, তাই না, এরকম বিষয়টা। তবে এখানে বেশ কিছু কাহিনী আছে, গাঠনিক সংকেত কিভাবে ভিন্ন তারও কিন্তু বিভিন্ন কাহিনী আছে। আমরা বলতেছিলাম না না যে অ্যালডোজ এবং কিটোজ, তাই না, তাদের মধ্যে গাঠনিক সংকেত কিভাবে ভিন্ন বলতো, কার্যকরী মূলকটা সেখানে ভিন্ন। অ্যালডিহাইডের মধ্যে আছে সিএইচও আর কিটোজের মধ্যে আছে সিও।
বাট এপিমারেজের বিষয়টা এরকম না। এখানে মেনলি জাস্ট একটা কার্বনের কনফিগারেশনে ভিন্নতা থাকবে। একটা কার্বনকে আমি কি করব, সোজা থেকে উল্টা করে দিব। হ্যাঁ, যেমন ধরো এখানে আমরা কি পাইতে পারি বলতো, এই ধরো আমাদের রাইবোলোজ আর এই ধরো আমাদের জাইলোলোজ। রাইবোলোজ আমি দেখতেছি 3 নাম্বার কার্বনের ওএইচটা ডান দিকে আছে, আমি যদি ওএইচটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, রাইবোলোজের একটা এপিমার তৈরি হয়ে যাবে, জাইলোলোজ। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে একটু চিন্তা করে দেখো যে জাস্ট একটা কার্বন অ্যাটমের কনফিগারেশনে কি থাকবে, ভিন্নতা থাকবে। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের প্রভাবে রাইবোলোজ 5 ফসফেটে কনভার্ট হবে, তাই না? তো আমি এখানে জাস্ট হচ্ছে ছবিটা নিয়ে, নেট থেকে ছবিটা নিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে এপিমার বিষয়টা আসলে কিরকম। আর লাস্টে কি বলো, ফসফোরাইলেজ, এটা হচ্ছে মেনলি ফসফেটকে যুক্ত বা বের করবে। এটাও কিন্তু আমাদের ওই কাইনেজ এনজাইম, তাই না? রাইট, কাইনেজ এনজাইমের মতোই তুমি বলতে পারো, এটাকে আমি ট্রান্সফারেজের মতোই ট্রিট করতে পারি, তাই না? ফসফেটকে আসলে সে কি করবে, ট্রান্সফার করবে। যেমন হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস সে কি করবে বলতো, এই এটিপি থেকে একটা ফসফেট নিয়ে গ্লুকোজের 6 নাম্বার কার্বনে যুক্ত করে দিবে, তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট, আর এখানে তৈরি হয়ে যাবে এটিপি থেকে এডিপি। ঠিক আছে। আচ্ছা, এগুলো তো আমি অলরেডি বলছি। এবার ভাই, এনজাইমের কার্যকারিতা। কঠিন পড়া শেষ, এবার সহজ পড়া। এনজাইমের কার্যকারিতা। এনজাইমের কার্যকারিতা আমরা কিন্তু বলছি, সেটা কিন্তু অনেক বেশি কি হয়, তাপমাত্রা প্রবণ হয়, হিট সেন্সিটিভ হয়। হ্যাঁ, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তার অত্যানুকূল তাপমাত্রা বা পরম তাপমাত্রা। এই তাপমাত্রা সে সবচেয়ে ভালো কাজ করে। তবে সে 40 ডিগ্রি থেকে বেশি তাপমাত্রা অথবা 0 ডিগ্রি থেকে কম তাপমাত্রায় কাজ করতে পারে না। ঠিক আছে। আর পিএইচ এর মান কি বলছিলাম, ওরা কিন্তু অনেক বেশি পিএইচ সেন্সিটিভও হয়, তাই না? পিএইচ এর মানটা কত থাকতে হয় বলতো, এটা হচ্ছে মিলি 6 থেকে 9 এর মধ্যে থাকতে হয়, তাই না? তবে এটা এক্সেপশনও কিন্তু অনেক আছে। এখানে আমি একটা চার্ট দিছি তোমাদের বই থেকে কালেক্ট করে। দেখো, পেপসিনের মানটা কত হয়, 2 হয়। ইনভার্টেজের মানটা হচ্ছে 4.5, সেলোবায়াস হচ্ছে 5, ইউরিয়া 7, আর হচ্ছে ট্রিপসিন 8। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করব, তোমরা পেপসিন এবং ট্রিপসিন এই দুটাকে মাথায় রাখবা। হ্যাঁ, তোমরা হচ্ছে জুলজি চ্যাপ্টার 4-এ পেপসিন ট্রিপসিন এর কথাটা পড়বা। তো পেপসিন ট্রিপসিনটা একটু মাথায় রাখবা। সো এই দুটা কিভাবে তুমি পিএইচটা মনে রাখতে পারো, আমি সেই ছন্দটা তোমাদের একটু বলে দিই, বা সেই টেকনিকটা তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, দেখো, পেপসিনে কয়টা আছে, 2টা আছে না বলতো, তাহলে এটার পিএইচ কত হবে, 2। আর ট্রিপসিন এটা কিন্তু একটা ক্ষারীয় রস। আমাদের পাকস্থলীতে থাকে অম্লীয় পদার্থ, তাই না? এইচসিএল এর প্রভাবে সেটা অম্লীয় হয়ে যায়। আর ক্ষুদ্রান্তের ভিতরে কিন্তু এইচসিএলটা নাই, তাহলে তখন সেটাকে ক্ষারীয় করতে হবে। সেই ক্ষারীয় পরিবেশে কোন এনজাইমটা কাজ করতে পারে বলতো, ট্রিপসিনটা কাজ করতে পারে। এই জন্য ট্রিপসিনের পিএইচটা কি হবে বলতো, 7 থেকে বেশি হবে। কত হবে তাহলে বলো, 8। 7-এর বড় কে বলো, 8। রাইট, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, তাহলে পিএইচও বুঝলাম আমরা। এবার সব পানি, নিশ্চয়ই পানি তো ভাই সকল সকল বিক্রিয়ার একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, তাই না? রাইট, কার্যকারিতা স্বাভাবিক রাখে। রাইট, সো এখানে আর কি আলাদা করে আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার এবার আসো ধাতু, তাই না? আমরা জানি কি যে ইফেক্টরের কথা আমরা পড়ছিলাম না, তাই তো? রাইট, অ্যাক্টিভেটর এবং কি ইনহিবিটর, সে কথাগুলো এখানে বলা আছে। কোন কোন ধাতুর উপস্থিতিতে কার্যক্রম কি করতে পারে বলতো, বাড়িয়ে দিতে পারে। কোন কোন ধাতু, যেমন ধরো হচ্ছে সিলভার, যেমন ধরো কপার, হ্যাঁ, জিঙ্কটাকে তুমি ইগনোর করো, কারণ জিঙ্ক 2+ তৈরি করতে পারে। আচ্ছা, বাদ দাও। তো এগুলা কিন্তু এনজাইমের কার্যক্ষমতা কমায় দিতে পারে। যারা বাড়ায় দেয় তাদেরকে আমরা কি বলতেছি বলতো, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভেটর। তাদেরকে মেনলি আমরা বলি কি, অ্যাক্টিভেটর, না? এরকম বিষয়টা। যারা হচ্ছে মেনলি 2+ আর ক্যাটায়ন তৈরি করে, তাই না? কোবাল্ট 2+, নিকেল 2+, এরকম বিষয়টা। যারা হচ্ছে কমিয়ে দেয় তারা কি বলো, তারা হচ্ছে ইনহিবিটর। ইনহিবিটর। রাইট, সো অ্যাক্টিভেটর, ইনহিবিটর আমরা কিন্তু বুঝে ফেলছি। এটা দেখো ভাই, সাবস্ট্রেট যত বেশি বেশি থাকবে বিক্রিয়া তত বেশি বেশি হবে, তাই না? তোমার কাছে খাবার বেশি থাকলে তুমি বেশি খাবা। রাইট, এনজাইমের ঘনত্ব বেশি হবে, যত বেশি হবে তত বেশি বিক্রিয়া হবে, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, কিন্তু প্রোডাক্টের ঘনত্ব বেশি হলে বিক্রিয়া কিন্তু কম কম হয়। কারণ আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট হচ্ছে প্রোডাক্ট তৈরি করা। তো আগে থেকে যদি প্রোডাক্ট থাকে, আমার আলাদা করে কি প্রোডাক্ট তৈরি করা লাগবে? না। এই জন্য দেখো, প্রোডাক্টের পরিমাণ বা উৎপাদের পরিমাণ বেড়ে গেলে সেটা কিন্তু বিক্রিয়া হারটাকে কমায় দিতে পারে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এইটাকে তুমি এভাবে তুমি প্রকাশ করতে পারো, এই জিনিসটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো। দেখো, তোমার কি থাকবে বলতো, এদিকে সাবস্ট্রেট আছে, এদিকে সাবস্ট্রেট আছে, এবং কি আছে বলো, এনজাইম আছে। এনজাইম আছে, বিক্রিয়া করে সেটা কি তৈরি করবে, প্রোডাক্ট, না? প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করবে। তাহলে মাথায় রাখবা, এটা হচ্ছে সকল কেমিক্যাল বিক্রিয়ার জন্য সঠিক। বাম দিকে যারা আছে তাদের ক্ষেত্রে বিক্রিয়ার হারটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ বাম দিকের জন বাড়লে বিক্রিয়ার হার বাড়বে।
আর ডান দিকে যারা আছে তাদের ক্ষেত্রে বিক্রিয়ার হারটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডান দিকে যারা আছে তাদের ক্ষেত্রে ডান দিকের পরিমাণগুলো বাড়লে বিক্রিয়ার হার কমবে। তাহলে সাবস্ট্রেট বাড়লে বিক্রিয়া হার বাড়বে, এনজাইম বাড়লে বিক্রিয়া হার বাড়বে, বাট প্রোডাক্ট বাড়লে বিক্রিয়া হারটা কিন্তু কমে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো এনজাইমের কাজ। ভাই এনজাইমের কাজ তো ভাই নতুন করে পড়ার কিছুই নাই, তাই না? এটা কি করে বলতো? আমাদের বডির সব রকমের কাজ নিয়ন্ত্রণ করে, তাই না? এরকম বিষয়টা, রাইট? বিক্রিয়ার গতিকে বাড়াই দিতে পারে, আবার কমাই দিতে পারে, যে কোনো রকমের কনভার্সন এসে করতে পারে, তাই তো? হ্যাঁ, এই কথাগুলো এখানে লেখা আছে, বাট এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। এবার আসো আমাদের লাস্টের দিকে আমরা টপিকে চলে আসছি। আজকে লেকচারটা বেশ বড় হচ্ছে, ভাবছিলাম ছোট হবে। এনজাইমের ব্যবহারগুলো একটু পড়ি। কোন এনজাইমটা আমি কোথায় ব্যবহার করতে পারি এইটা একটু আমরা জানি। তো প্রথম হচ্ছে সেলুলেজ, তাই না? আমাকে বলো সেলুলেজ কাদের উপর কাজ করবে? নিশ্চয়ই সেলুলোজের উপর কাজ করবে, তাই না? দেখছো, সেলুলোজ, সেলুলোজের উপর হচ্ছে সেলুলেজ এনজাইমটা কাজ করতেছে। সেলুলোজ আমরা জানি এটা পলিস্যাকারাইড, এগুলো আমরা গত লেকচারে আলোচনা করছি। এটা ভেঙে প্রথমে তৈরি হবে কি ডাইস্যাকারাইড সেলোবায়োস। সেলোবায়োজের উপর কে কাজ করবে বলতো? সেলোবায়াস কাজ করবে। সেলোবায়াসের উপর কে কাজ করবে বলতো? সেলোবায়াস। হুম, সেলোবায়াস কাজ করবে। বোঝা গেছে কি? সেটা কিসে কনভার্ট করবে বলো? বিটা ডি গ্লুকোজে কনভার্ট করবে। হুম, এগুলো কিন্তু আমরা আগে পড়ছি, আমাদের এখন পড়ার কিন্তু কোনো এটা কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট আমরা একটু মাথায় রাখি। ওকে, যারা হচ্ছে সেলুলোজকে হাইড্রোলাইসিস করতে পারে, ভাঙতে পারে, তারাই হচ্ছে সেলুলেজ। ওকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এইবার একটু মাথায় রাখো যে এই যে সেলুলেজ, এটা কোথায় পাওয়া যায় বলো তো? এগুলো, আচ্ছা, এটা তো আমরা হচ্ছে ওই কার্বোহাইড্রেট অংশে আলোচনা করছি, তাই না? যে মানুষের পৌষ্টিক তন্ত্রে কিন্তু সেলুলেজটা পাওয়া যায় না, এই জন্য আমরা কিন্তু ওই ঘাস লতা পাতা খেয়ে হজম করতে পারি না, তাই না? এসব আমরা অলরেডি আলোচনা করছি। কোথায় কোথায় এটা ইউজ হতে পারে দেখো, কফি প্রক্রিয়াজাতকরণে এটা ইউজ হবে, পেপার এন্ড পাল্প শিল্পে ইউজ হবে, বস্ত্র শিল্পের কারণে এখানে তো মেনলি আমরা সেলুলোজটাকেই প্রাধান্য দিচ্ছি, তাই না? সেলুলোজটাকে মেনলি পাওয়া যাচ্ছে, সেটাকে ভাঙতে গেলে তো সেলুলোজ লাগবে, রাইট? তারপর দেখো ওয়াশিং পাউডার বা লন্ড্রি ডিটারজেন্টের কাজে ইউজ হতে পারে, ফলের জুস বা বিভিন্ন পানীয় তৈরির কাজেও সেলুলোজটা ইউজ হতে পারে। ওষুধ শিল্পে কিন্তু সেলুলোজের প্রভাব আছে। ওকে, যেগুলো আমি মার্ক করে দিছি সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। প্রোটিয়াসটা আসো ভাই। প্রোটিয়াস মানে কি? যারা প্রোটিনকে ভাঙে তারাই হচ্ছে প্রোটিয়াস, রাইট? কোয়াইট অবভিয়াস কথা। প্রোটিন কি করবে দেখো তো? বীজের অঙ্কুরোদ্গমের সময় সেটা কি করে? কাজ করে, রাইট? বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রোটিয়েজ এনজাইম গুলো কার্যকারিতা করবে। বা শক্তি পাবে কোত্থেকে বলতো? শক্তি পাবে আলটিমেটলি লিপিড থেকে। এটা কিন্তু আমরা আগে আলোচনা করছিলাম, ঠিক আছে? এই দেখো এই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, দেখো যে বীজে সঞ্চিত প্রোটিন গুলো আলটিমেটলি প্রোটিয়েজ হচ্ছে ভেঙে ফেলে, যার ফলে সেটা কি করবে? ভ্রূণের মধ্যে স্থানান্তর করবে, যার ফলে খুব সহজে যাতে বীজের জার্মিনেশনটা হয়, অঙ্কুরোদ্গমটা হয়। ওকে, দেখো প্রোটিস কি করে বলো? প্রোটিন জাতীয় খাবার হজমে আমাদের সহায়তা করে, যেমন পেপসিন, ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন কি করে জানো? প্রোটিনকে ভেঙে প্রথমে পলিপেপটাইডে কনভার্ট করবে। এই পলিপেপটাইডটা যখন স্টোমাক থেকে ইন্টেস্টাইনে আসে, পাকস্থলী থেকে যখনই আমাদের ক্ষুদ্রান্তে আসে, তখন সেখানে আসলে ট্রিপসিনটা চলে আসে। ট্রিপসিনটা আলটিমেটলি তাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করবে, এবং সাথে এখানে পেপিন পাওয়া যায়, একটু মাথায় রাখার কি। আচ্ছা, দেখো যে এটা হচ্ছে বিভিন্ন রকম শিল্প, ওষুধ তৈরিতে এবং গবেষণা কাজে ইউজ হতে পারে, বেকারি শিল্পে ইউজ হবে, এবং রক্ত তঞ্চন নিয়ন্ত্রণে কিন্তু প্রোটিন ইউজ হবে, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট, যত জায়গায় তুমি রক্ত তঞ্চন পাচ্ছ সেগুলো একটু ভালো করে মাথায় রাখবা। অ্যামাইলেজ কি করবে বলতো? যারা হচ্ছে অ্যামাইলোজের উপর কাজ করে, তাই না? বা যারা হচ্ছে কার্বোহাইড্রেটের উপর কাজ করে, সোজা কথা, তাই না? দেখো এই যে এখানে কি বলছে, যারা অ্যামাইলোজের উপর কাজ করে তারা কি? অ্যামাইলেজ। বুঝতে পারছো? এটা আমরা অলরেডি জানি যে স্টার্চের মধ্যে একটা প্রধান উপাদান কি? অ্যামাইলোজ, তাই না? 22 ভাগ কি থাকে? অ্যামাইলোজ থাকে, 78 ভাগ অ্যামাইলোপেকটিন। কিছু কিছু স্টার্চ আবার পুরোটাই অ্যামাইলোজ থাকে। সো জাস্ট আমরা মাথায় রাখবো যে অ্যামাইলোজের উপর ভিত্তি করে আমরা এনজাইমটাকে কি নাম দিচ্ছি? অ্যামাইলেজ। হ্যাঁ, স্টার্চের উপর ভিত্তি করে স্টার্চেস বলতেছি না, এটা একটু মাথায় রাখবা। এই অ্যামাইলোজটা আবার দুই রকমের হয়, বুঝছো? একটা হচ্ছে আলফা অ্যামাইলোজ, যেটা হচ্ছে আমাদের ওই স্টার্চ অণুকে ভেঙে প্রথম হচ্ছে ডেক্সট্রিনে কনভার্ট করবে, এটা হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। এবং এই ডেক্সট্রিনের উপর হচ্ছে পরবর্তীতে বিটা অ্যামাইলেজটা কাজ করে, যেটা হচ্ছে ডেক্সট্রিনকে ভেঙে আহ মল্টোজ বা ম্যালটোজে কনভার্ট করবে। এবং তোমরা জানো এই ম্যালটোজের উপর কাজ করবে কি? ম্যালটেজ এনজাইম, তাই না? বুঝতে পারছো? যে সেটা কনভার্ট হবে কিসে? আলফা ডি গ্লুকোজে। পারা যাবে না ভাই, আসলে এটা কঠিন কিছু না, আগের পরেই।
আচ্ছা দেখো, এই অ্যামাইলোজটাকে আমি কোথায় কোথায় ইউজ করতে পারি দেখো। এটা হচ্ছে যে বিয়ার এবং মদ তৈরিতে ইউজ হতে পারে। তারপর হচ্ছে কাপড় এবং বাসন কোসন থেকে স্টার্চ অপসারণের কাজে ইউজ হতে পারে। হ্যাঁ, ডিটারজেন্ট তৈরিতে। তারপর ধরো হচ্ছে আমাদের, হ্যাঁ, জটিল স্টার্চকে ভেঙে সরল চিনিতে যদি আমি পরিণত করতে চাই, সেক্ষেত্রে সেটাকে ইউজ করা যেতে পারে, স্পেশালি কোথায়, পাউরুটি শিল্পে। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি এখানেও কিন্তু ইউজ হইতে পারে। কিভাবে ইউজ হয় সেটা আমাদের জানার দরকার নাই, তাই না? তুমি এখানে মাথায় রাখতে পারো যে আমাদের এই প্যানক্রিয়াস থেকে কিন্তু এনজাইম রিলিজ হয়। হ্যাঁ, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম কে বলতো? মেনলি আন্ত্রিক অ্যামাইলেস। বুঝতে পারছো? জাস্ট একটু মাথায় রাখো, একটু মাথায় রাখলে আমার মনে হয় যে যথেষ্ট। আচ্ছা, এরপর আসো ভাই, এরপর আসো হচ্ছে আমাদের লাইপেস। হুম, লাইপেস কার উপর কাজ করবে বলতো? লাইপেস নিশ্চয়ই হচ্ছে আমাদের লিপিডের উপর কাজ করবে, তাই না? লাইপেস কার উপর কাজ করবে? লিপিডের উপর, তাই না? রাইট, যারা হচ্ছে লাইপোলাইসিস করতে পারে, মানে লিপিডকে ভাঙতে পারে, লিপিডকে আদ্র বিশ্লেষণ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করতে পারে, তারা হচ্ছে লাইপেস। ওকে, লাইপেস মেনলি যে খাবারের পরিপাক, মানে লিপিডকে ভাঙার কাজে, তাদের পরিবহন করার কাজে ইউজ হবে। কোথায় কোথায় ইউজ হয় দেখো, দই এবং পনির শিল্পে ইউজ হবে, বেকারি শিল্পে, ডিটারজেন্ট শিল্পে, এবং জৈব অনুঘটক হিসেবে কিন্তু ইউজ হয়, মানে কি, যে এনজাইম হিসেবে ইউজ হবে। এবং অগ্নাশয় বিভিন্ন রোগ নির্ণয় কিন্তু লাইপেসটা ব্যবহার করা যাইতে পারে। জাস্ট এগুলো রিডিং পড়া, হ্যাঁ, এখান থেকে আসলে অত এক্সপ্লেনেটরি কিছু পড়ার দরকার নাই। ক্যাটালেস, এটা কি করবে? ক্যাটালাইসিস করবে। ক্যাটালাইসিস কাকে করবে বলতো? ক্যাটালাইসিস করা মানে হচ্ছে একটা দূষিত পদার্থকে বা একটা খারাপ পদার্থকে ভাঙা। কোন সেই খারাপ পদার্থ? এই যে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে আমি পানি এবং অক্সিজেনে কনভার্ট করব, পানি এবং অক্সিজেনে কনভার্ট করব। ঠিক আছে, দেখো, যে এনজাইম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে, তাকে আমি কি বলতেছি বলতো? তাকে আমি ক্যাটালিস্ট বলি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন এটা আমি কোথায়, এই থিওরিটা, তাই না, আমি পারঅক্সাইডকে ভাঙবো যেটা আমাদের বডির জন্য ক্ষতিকর, ভেঙে আমি পানি এবং অক্সিজেন তৈরি করবো যেটা আমাদের বডির জন্য আবার ভালো। এই থিওরিটা আমি কোথায় ইউজ করতে পারি? পনির তৈরির পূর্বে, হ্যাঁ, দুধ থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণের কাজে ইউজ করা যেতে পারে। কাপড় থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণের কাজে ইউজ হতে পারে, এবং চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করার কাজে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ হতে পারে। হ্যাঁ, তুমি যত বেশি দিন ধরে কন্ট্যাক্ট লেন্সটা ইউজ করবা, তত তত বেশি কিন্তু সেখানে পারঅক্সাইডটা আস্তে আস্তে বিক্রিয়া করার মাধ্যমে তৈরি হবে, যেটা তোমার চোখের কর্নিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য সেটা কি করতে হবে? কন্ট্যাক্ট লেন্স, মানে সেটা হচ্ছে আমরা ক্যাটালিজের সলিউশনে সেটাকে আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো ভাই, জাইমেস। তাই না? জাইমাসটা কোথায় পাইছিলাম বলো তো? ওই যে আমরা অবাত শ্বসনের মধ্যে পড়তেছিলাম, তাই না, ফার্মেন্টেশনের মধ্যে পড়তেছিলাম। ইস্ট জাতীয় বিভিন্ন ছত্রাক, হ্যাঁ, ইস্ট জাতীয় বিভিন্ন ছত্রাকের মধ্যে আমরা জাইমেসটা পাই। অনেকে কি মনে করে যে ভাই, মানে ছত্রাক মানেই মনে হয় ইস্ট, এরকম অনেকে মনে করে, বাট না। ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক যার নাম হচ্ছে সেকারোমাইসিস সেরেভিসি। এটা হচ্ছে আমরা শৈবাল ছত্রাক, আবার বিস্তারিত পড়াশোনা করব। সো আলটিমেটলি জাইমাসটা কি করে বলতো? ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমাদের এই শর্করা, মেনলি গ্লুকোজকে ভেঙে ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করবে। সেটাকে আমি কি বলবো বলো? জাইমেজ এনজাইম বলবো। তো জাইমেজ এনজাইমটা আসলে অ্যালকোহল তৈরি এবং বেকারি শিল্পেতে ইউজ হবে, তাই না, যেহেতু এখানে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। মেনলি যেটা হচ্ছে মদ বা বিয়ার বলি না, সেটার মধ্যে মেনলি এই ইথানলটাই থাকে অ্যালকোহল হিসেবে। আর এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পাউরুটি এবং কেককে ফোলানোর কাজে ইউজ হয়। এই জন্য সেটা কিন্তু বেকারি শিল্পেও ইউজ হতে পারে। বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, এক্সপ্লেন এখন না করলেই বেটার হয়। এটা তোমরা অবাধ শ্বসন আবার এক্সপ্লেন করা শিখবা। বুঝছো? 6টা কার্বন থেকে দেখো, 2টা কার্বন এখানে আর 1টা কার্বন এখানে, জাস্ট তুমি 2 দিয়ে গুণ করলেই কাজ শেষ। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে এটা বদ হজম হওয়া রোগীদের ক্ষেত্রে ওষুধ হিসেবে ইউজ হবে, এবং অ্যালকোহল হিসেবে সেটা হচ্ছে মদ শিল্পে ইউজ করা যাইতে পারে। ব্যবহারিক জীবনে কোথায় কোন এনজাইমটা লাগে, এটা একবার রিডিং পড়লেই চলবে। দেখো, ফলের রস, তাই না, ফ্রুট জুস তৈরিতে কোন এনজাইমটা ইউজ হয় বলতো? পেকটিন এনজাইমটা ইউজ হবে, তাই তো। এটা হচ্ছে রস পরিষ্কার করবে এবং স্বাদযুক্ত করবে, মিষ্টি মিষ্টি করবে। পনির তৈরিতে কোন এনজাইমটা ইউজ হবে? রেনিন এনজাইমটা ইউজ করবে। কেন রেনিন এনজাইমটা লাগে? এটা দুধের ননীকে জমাট বাঁধতে সহায়তা করে, তাই না? রাইট, দুধ থেকে আমি পনির তৈরি করব, পনির তো শক্ত। সো দুধের মধ্যে যে প্রোটিন গুলো আছে তাদেরকে আমি কি করতে চাই বলতো? তাদেরকে আমি জমাটবদ্ধ করতে চাই। এই কাজটা মেনলি কি করে বলতো? এই কাজটা মেনলি রেনিন করে থাকে। তারপর আসো ভাই, কাপড়ের দাগ মোচন, মানে দাগ নষ্ট করা, এটা কে করতে পারে বলো? অ্যামাইলেজ এবং লাইপেস। অ্যামাইলেজ এবং লাইপেস। ওকে, জাস্ট একটু মাথায় রাখো, এখানে কিন্তু কাপড়ের ক্ষতি হবে না, বাট কাপড়ের দাগটা উঠে উঠে যাবে।
চামড়া লোমমুক্ত কে করতে পারে? প্রোটিওলাইটিক এনজাইম, তাই না? কিভাবে মনে রাখতে পারো ভাই বলো তো? চামড়ার মধ্যে তো নিশ্চয়ই আমাদের কেরাটিন, কোলাজেন এসব প্রোটিন তো থাকেই, সেখান থেকে তুমি প্রোটিওলাইটিক মনে রাখো। ক্ষত নিরাময়ের কাজে লাগবে না। হজম সংশোধনে আমরা কি কি ইউজ করতে পারি? পেপসিন, অ্যামাইলেজ এবং পেপেইন, জাস্ট মাথায় রাখো। প্রাণ রাসায়নিক বা বায়োকেমিক্যাল বিভিন্ন অ্যানালাইসিসের কাজে মেনলি আমরা হচ্ছে ইউরিয়েজ এবং ইউরিক অ্যাসিডটা ইউজ করতে পারি। হ্যাঁ, ইউরিয়েজ দিয়ে আমি কি শনাক্তকরণ করতে পারি? ইউরিয়া। আর ইউরিক অ্যাসিড দিয়ে কি শনাক্তকরণ করতে পারি বলতো? ইউরিক অ্যাসিড। কিভাবে? তুমি চিন্তা করো, ইউরিয়াস কার উপর কাজ করবে? সাবস্ট্রেট ইউরিয়ার উপর, তাই না? সো আমি যদি দেখি ইউরিয়াস দেওয়ার পর বিক্রিয়া হয়ে গেছে, তখন বুঝবো কি সেখানে ইউরিয়া ছিল। ঠিক একই রকম ভাবে ইউরিক ইউরিক অ্যাসিড কার উপর কাজ করবে? নিশ্চয়ই সাবস্ট্রেট ইউরিক অ্যাসিডের উপর। সো যদি যদি দেখি ইউরিক অ্যাসিড দেওয়ার পর দ্রবণের মধ্যে বিক্রিয়া হয়ে গেছে, আমি কি বুঝবো? এখানে ইউরিক অ্যাসিড ছিল। চোখের ছানির অস্ত্রোপচার, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মিস করার কোনো অপশন নাই। হ্যাঁ, এটা মিস করার কোনোই সুযোগ নাই। সো এখানে তোমরা হয়তো জানো আই ক্যাটারাক্ট অনেকের কি পড়ে বলতো? চোখের সামনে যে কর্নিয়াটা আছে, এই কর্নিয়ার সামনে একটা অস্বচ্ছ আবরণ পড়ে যায়। হ্যাঁ, রাইট? একটা কর্নিয়ার সামনে একটা অস্বচ্ছ আবরণ তৈরি হয়, যার ফলে আলো ঠিকভাবে চোখের ভিতর আসে না। লোকটা হচ্ছে কোনো জিনিস ঠিকভাবে পরিষ্কারভাবে দেখতে পারে না। এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? আই ক্যাটারাক্ট বলি। সো এই চোখের ছানিকে যদি আমি কেটে পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন এনজাইম ইউজ করব? ট্রিপসিন এনজাইমটাকে ইউজ করব, ট্রিপসিন। সর্বপ্রথম ডক্টর জোসেফ স্পিনা, তিনি হচ্ছে এই ট্রিপসিন এনজাইমটাকে ব্যবহার করে চোখে অপারেশন করা শুরু করছিলেন। হ্যাঁ, এখানে মাপঝোঁক আছে 0.025 সেন্টিমিটার গর্ত করে তিনি ট্রিপসিন এনজাইমটাকে ওই ক্যাটারেক্টার মধ্যে ফেলছেন। যার ফলে কি করছে? ক্যাটারেক্ট গুলা মেনলি প্রোটিন জাতীয় পদার্থ, যেটা হচ্ছে ট্রিপসিনের উপস্থিতিতে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো এরকম বিষয়টা? ওকে, এই হলো আমাদের পুরো বিষয়টা। এবার চলে আসো হচ্ছে চিকিৎসায় হচ্ছে আর কি কি এনজাইম ব্যবহার হইতে পারে। হ্যাঁ, আমাদের ডায়াবেটিস যাদের আছে, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস আমরা বলি, তাদের রক্তে শর্করার পরিমাণ ঠিক কত পরিমাণ তা তা নির্ণয় করার কাজে গ্লুকোজ অক্সিডেজ এবং পার অক্সিডেজ ইউজ হবে। হ্যাঁ, গ্লুকোজ অক্সিডেজ এবং পার অক্সিডেজ ইউজ হয়। আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক এনজাইমটাও ইউজ হইতে পারে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, এরপর কি দেখো, এরপর হচ্ছে আমাদের আইসক্রিম এবং ক্যান্ডি তৈরিতে কোনটা কোনটা ইউজ হবে দেখো। আইসক্রিম তৈরিতে নর্মালি আইসক্রিমকে সফট সফট এবং মোলায়েম করার জন্য আমরা ল্যাকটেজ ব্যবহার করি, এবং ক্যান্ডিকে মিষ্টি করার জন্য আমরা ইনভার্টেজ ব্যবহার করি, তাই না? কিভাবে মনে রাখতে পারি? ক্যান্ডির ভেতরে তো ভাই সুক্রোজ আছে, তাই না? ক্যান্ডি কিভাবে তৈরি করা হয়? চিনি দিয়ে তৈরি করা হয় না, সুক্রোজ। এই সুক্রোজকে ভাঙার জন্য আমরা কিন্তু ইনভার্টেজও ইউজ করতে পারি। সুক্রেজ তো আছেই, বাট ইনভার্টেজও ইউজ করা যাইতে পারে। আচ্ছা, তারপর দেখো রক্ত জমাট গলানো। হ্যাঁ, জমাটবদ্ধ রক্তকে গলানো, এটার কাজে কাকে ইউজ করা যেতে পারে বলতো? ইউরোবাইলেস। হ্যাঁ, ইউরোবাইলেস। ইউরোবাইলাস। তো ইউরোবাইলাস কি করবে? মস্তিষ্ক এবং ধমনীর জমাটবদ্ধ রক্তকে গলাতে সহায়তা করতে পারে। ঠিক আছে। ফটোগ্রাফিক ফিল্মে হচ্ছে আমরা হচ্ছে প্রোটিয়েজ ইউজ করতে পারি, রিডিং করবা। কাগজ শিল্পে আমি এখানে মেনলি ধরো হচ্ছে ব্লিচের পরিমাণ কমাতে আমরা জাইলানেজ কি ইউজ করতে পারবো। কাগজের মসৃণতা আনতে এবং পানির পরিমাণ আহ, কমাতে আমরা কি করতে পারি বলতো? সেলুলোজ কি ইউজ করতে পারি, এবং লিগনিন অপসারণের জন্য লিগনিনেসকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই বিষয়টা কি বোঝা গেছে? জাস্ট একটু মাথায় রাখো, এগুলো বোঝার কিছু নাই, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যতগুলা পারবা। এখান থেকে এক্সাম্পল পড়বা, কম পড়লেও সমস্যা নাই। ওকে। আচ্ছা, রাবার শিল্পে কোনটা ইউজ হয় বলো তো? রাবার শিল্পে মেনলি হচ্ছে ক্যাটালিস্টটা ইউজ হবে। কেন ভাই? কারণ এখানে কি করতে হবে? পারঅক্সাইড দূর করতে হবে। ল্যাটেক্স থেকে যখন আমি রাবার তৈরি করব, তখন যাতে সেই স্যাম্পলের ভিতরে পারঅক্সাইড না থাকে। হ্যাঁ, তাই আমি এখানে ক্যাটালিস্ট ইউজ করব। পরিবেশ সংরক্ষণের কাজে ইউজ করা যেতে পারে বলো তো? এই যে এখানে বায়োসেন্সর তৈরি করা যায়, জীব প্রযুক্তিতে আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। হ্যাঁ, তারপর হচ্ছে ওটা তো ধরো হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনের কথা বলতেছি, সরি। রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওকে। ডিএনএ লাইগেজের কথা হয়তো তোমরা শুনছো। তো ডিটারজেন্ট এবং পরিষ্কারক প্রস্তুতিতে হচ্ছে সেরিন, প্রোটিয়াজ এবং আলফা অ্যামাইলেজ লাগতে পারে। হুম, ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের ছিল এই চ্যাপ্টারের মোটামুটি পড়া। ঠিক আছে, সো আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমরা শেষ করলাম, এরপর আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ, তো ততদিন তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।